আজকের চ্যাপ্টারটার নামটা হচ্ছে বায়োটেকনোলজি। বায়োটেকনোলজি চ্যাপ্টারে যখন করব তখন প্রথম জিনিসটা একদম এই জিনিসটা মাথায় রাখতে হবে। এই ছকটা যেটা আঁকাচ্ছে এটা হচ্ছে ক্রোমোজোম। ক্রোমোজোমের ভিতরে এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে ক্রোমোজোম, এটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতরে এই যে সুতার মতো পেঁচানো অংশ, এই যে সুতার মতো পেঁচানো অংশ, এখানে হচ্ছে বি, এখানে সি। তাহলে বিতে হচ্ছে বৈশিষ্ট্য আর সিতে হচ্ছে সেন্ট্রোমিয়ার। সিতে হচ্ছে সেন্ট্রোমিয়ার। এই দুটো আমি দেখি, ঠিক আছে। এইটা হচ্ছে পুরোটাই হচ্ছে জিন। এই যে পুরোটা কিন্তু জিনের এইটুকু যদি বলা হয়, সরি, এই পুরোটা হচ্ছে ডিএনএ। পুরোটাই হচ্ছে ডিএনএর একটা অংশ, এটা হচ্ছে জিন, ডিএনএর একটা অংশ। এগুলোতে এইভাবে থাকে, যে এগুলো এইভাবে থাকে। তো এই অংশটা হচ্ছে জিন, আর পুরোটা হচ্ছে ডিএনএ, ক্রোমোজোম। আর এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে জিন। বৈশিষ্ট্যের ভিত্তিতে হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অটোসোম আর একটা হচ্ছে ক্রোমোজোম। এটা হচ্ছে একটা হচ্ছে অটোসোম আর এটা হচ্ছে সেক্স ক্রোমোজোম। সেন্টিমিয়ারের ভিতরে হচ্ছে মোটা সাব আস্তে ঠেলো, তাহলে হচ্ছে মেটাসেন্ট্রিক সাব, তাহলে হচ্ছে মোটা সাবসেন্ট্রিক, মেটাসেন্ট্রিক আস্তে, অ্যাক্রোসেন্ট্রিক অইজোফোলা কয়রোফোলা ও অ্যাক্রোসেন্ট্রিক, ট্যালো আস্তে ট্যালোসেন্ট্রিক মোটা সাব আস্তে ট্যালো। বৈশিষ্ট্যের ভিত্তিতে হচ্ছে দুই প্রকার, এই দুইটা গেল। এটা হচ্ছে জিন, এদের একটা গঠন আছে, এটা হচ্ছে সেই রাসায়নিক গঠন। এটা হচ্ছে রাসায়নিক গঠন, চারটা রাসায়নিক গঠন দিয়ে, অর্থাৎ এই যে ক্রোমোজোম, এটা গঠন হচ্ছে চারটা দিয়ে। সেটা একটা, প্রথমটা কি, এটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। এখানে হচ্ছে নিউক্লিক অ্যাসিড, এটা হচ্ছে প্রোটিন। এটা হচ্ছে ধাতব আয়ন, এগুলো মুখস্থ করতে হবে বা মনে রাখতে হবে। এটা হচ্ছে এনজাইম, এইগুলো হচ্ছে রাসায়নিক পদার্থ। এগুলো হচ্ছে ক্রোমোজোমের রাসায়নিক পদার্থ। নিউক্লিক অ্যাসিডের ভিতরে কি, এটাকে দুই ভাগে ভাগ করা যাচ্ছে, একটা হচ্ছে এই সাইডে ডিএনএ, একটা হচ্ছে এখানে আরএনএ। আর প্রোটিনকে ভাগ করা হচ্ছে, প্রোটিন কয় প্রকার, তিন প্রকার। একটা হচ্ছে প্রথমটাই হচ্ছে একদম সরল প্রোটিন, একটা হচ্ছে যুগ্ম প্রোটিন, একটা সরল প্রোটিন, যুগ্ম, আর একটা হচ্ছে উৎপাদিত প্রোটিন। এটা দুই প্রকার। ধাতব বলতে Fe2+, একটা Ca2+। এনজাইম ভিতরে আছে ডিএনএ পলিমারেজ এবং আরএনএ পলিমারেজ। এটা হচ্ছে ধাতব আয়ন, এটা হচ্ছে এনজাইম। এটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড, এটা হচ্ছে প্রোটিন, এটা হচ্ছে ধাতব আয়ন, এটা হচ্ছে এনজাইম। এইগুলো হচ্ছে এর উপাদান। তো ডিএনএকে আবার ভাগ করা যাচ্ছে, যে ডিএনএ কীভাবে গঠিত। এটাতে আবার ভাগ করার জন্য আমরা কী হচ্ছে, এটাতে হচ্ছে ফসফেট অণু। এই যে ফসফেট অণু, এটাতেও ফসফেট অণু দিলাম, বা ফসফরিক অ্যাসিড দিলাম। এর তারপরে কি আছে, তারপরে হচ্ছে এটার ভিতরে হচ্ছে 5 কার্বন বিশিষ্ট ডিঅক্সিরাইবো সুগার। আর এটা হচ্ছে 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার। এটা হচ্ছে আমি, তুমি, গরু, ছাগল, গরু, ছাগল। এটা হচ্ছে নাইট্রোজেন বেস,
বেজ, এটা হচ্ছে নাইট্রোজেন বেজ। এই যে দুটো, আমি গরু তুমি ছাগল, এটা হচ্ছে পিউরিন, আর এই দুটো হচ্ছে পাইরিমিডিন। একইভাবে এই দুটো কি পিউরিন, এই দুটো হচ্ছে পাইরিমিডিন। ব্যাস। এবার এখান থেকে একটা জিনিস করণীয়, সেটা হচ্ছে এগুলোর আকার, এটা হচ্ছে ভুল যায়, ভুল যায়, এটা হচ্ছে ভুল যায়। নিউক্লিক অ্যাসিড ধাতব আয়ন, নিউক্লিক অ্যাসিড জিনকে আবার দুই ভাগে ভাগ করা যাচ্ছে। একটা হচ্ছে নিয়ন্ত্রণ অংশ, জিনের কয়টা অংশ? নিয়ন্ত্রণ অংশ, আর একটা হচ্ছে কি সংকেতবাহী অংশ, সংকেতবাহী অংশ। এবার নিয়ন্ত্রণ অংশ আবার 4 প্রকার, নিয়ন্ত্রণ অংশ, সংকেতবাহী অংশ 2, 3, 4। এর ভিতরে আছে প্রোমোটার, দ্বিতীয়টা হচ্ছে টার্মিনেটর, তৃতীয় হচ্ছে সাইলেন্সার, পরেরটা হচ্ছে এনহ্যান্সার, আর সংকেতবাহীর ভিতরে আছে কোডিং আর হচ্ছে নন কোডিং। এই জায়গাটা একটু ভালো করে দেখো। অর্থাৎ এইটা যদি ভালোভাবে বোঝা যায়, পরবর্তীতে আমরা প্রশ্নগুলো অনুযায়ী পড়তে পারবো। তো এই চ্যাপ্টারে এখন এটা দেখে দেখে আমরা পড়বো। এটা এখানে থাকুক, এইভাবে থাকুক। এটা এইভাবে আছে। আমি প্রথম প্রশ্ন পড়ি। প্রথম প্রশ্ন কাকে বলে? ক্রোমোজোম কাকে বলে? আবিষ্কার, নামকরণ, এটা বলা হয়েছে। ক্রোমোজোম কাকে বলে, এর আবিষ্কার ও নামকরণ। এখন ক্রোমোজোম কাকে বলে, আমি যে এখান থেকে পড়ছি, ক্রোমোজোম কাকে বলে? নিউক্লিয়াসের ভিতর, এই যে এটা হচ্ছে ক্রোমোজোম, হচ্ছে কি নিউক্লিয়াসের ভিতর পেঁচানো সুতোর মতো নমনীয় বস্তু। নিউক্লিয়াসের ভিতরে ক্রোমোজোম হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে পেঁচানো সুতোর মতো বস্তু, যা জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন বহন করে। এখন কিচ্ছু নেই, জাস্ট এটা। ক্রোমোজোম হচ্ছে নিউক্লিয়াসের অভ্যন্তরে সুতোর মতো পেঁচানো নমনীয় বস্তু, যা জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী অসংখ্য জিন বহন করে। এটাই হচ্ছে ক্রোমোজোম। এটার আবিষ্কার করে এটা সাপের মতো 1875, এবং বার্গারে যে সুতার মতো থাকে, সেগুলো হচ্ছে বার্গারে যে খাওয়ার সময় যে টানলে যেন সুতার মতো থাকে, সেটাকে আমি এটা বোঝাচ্ছি। অর্থাৎ বার্গার দিয়ে কল্পনা করে স্টর্সবার্গার এটা আবিষ্কার করেন। তবে এর নামকরণ হচ্ছে ভলডেয়ার ক্রোমোজোমের নামকরণ করেন। গেল। এবার বলছে ক্রোমোজোম কত প্রকার ও কি? এই যে ক্রোমোজোমটা আসলো, আমি এখান থেকে এনে এখানে দিলাম বি এবং সি। ক্রোমোজোম হচ্ছে, যদি বলি বৈশিষ্ট্যের ভিত্তিতে, ক্রোমোজোম হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে সেক্স ক্রোমোজোম, একটা হচ্ছে অটোজোম। আর সেন্ট্রোমিয়ারের ভিত্তিতে ক্রোমোজোম হচ্ছে 4 প্রকার, এই যে মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক এবং ট্যালোসেন্ট্রিক। শেষ। এখন বলছে সেক্স ক্রোমোজোম ও অটোজোম কাকে বলে? এই সেক্স ক্রোমোজোম এবং অটোজোম কাকে বলে? সেক্স ক্রোমোজোম তো আমরা বুঝতে পারছি, যে ক্রোমোজোম জীবের লিঙ্গ নির্ধারণে ভূমিকা রাখে, সেটাই হচ্ছে সেক্স ক্রোমোজোম। আর অটোজোম হচ্ছে যে ক্রোমোজোম মানুষের দেহ গঠনে ভূমিকা রাখে, সেটাই হচ্ছে অটোজোম। আমাদের শরীরে কত জোড়া? 1 জোড়া সেক্স ক্রোমোজোম এবং 22 জোড়া অটোজোম আছে। অর্থাৎ 23 জোড়া যে ক্রোমোজোম আছে, তার ভিতরে অটোজোম হচ্ছে 22 জোড়া, সেক্স ক্রোমোজোম হচ্ছে 1 জোড়া। এখন বলছে যে এই যে বৈশিষ্ট্য গেল, ক্রোমোজোম ও অটোজোম কাকে বলে, পার্থক্য সমূহ লিখো। এখন পার্থক্য, সেক্স ক্রোমোজোম ও অটোজোমের ভিতরে কী কী পার্থক্য আছে? প্রথম জিনিসটা দেখতে হবে, সেক্স ক্রোমোজোম এর সংজ্ঞা কী? এই যে ক্রোমোজোম লিঙ্গ নির্ধারণে ভূমিকা রাখে, এটা হচ্ছে দেহ গঠনে ভূমিকা রাখে। আমি বলেছি আমাদের শরীরে সেক্স ক্রোমোজোম 1 জোড়া, এই হচ্ছে 22 জোড়া। এটা কোথায় পাওয়া যায়? এটা থাকে হচ্ছে, যেহেতু লিঙ্গর সাথে সম্পর্কে, এটা হচ্ছে জনন কোষে থাকে, লিঙ্গ থেকে এটা জনন কোষে থাকে, এটা হচ্ছে দেহ কোষে থাকে। এই জিনিসটা জাস্ট মনে রাখতে হবে। বিভাজন, এরা মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজন করে, আর এটা মিওসিস প্রক্রিয়ায়, মায়োসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন করে। তাহলে এই জায়গাটা মনে রাখতে হবে যে সেক্স ক্রোমোজোম
এটা হচ্ছে লিঙ্গ নির্ধারণ করে, এটা হচ্ছে দেহ গঠনে ভূমিকা রাখে, এটা হচ্ছে 1 জোড়া, এটা হচ্ছে 22 জোড়া। এটা থাকে লিঙ্গ থেকে, এটা হচ্ছে জনন কোষে, লিঙ্গ থেকে এটা জনন কোষে থাকে। এটা হচ্ছে কোথা থেকে? দেহ কোষে থাকে, যেহেতু দেহ গঠনে ভূমিকা রাখে দেহ কোষে থাকে। এই যে লিঙ্গ থেকে জনন কোষ, দেহ থেকে দেহ কোষে থাকে। আর এরা বিস্তারিত হয়, সেটা হচ্ছে অটোসোম। এটা হচ্ছে বিভাজন করা হচ্ছে কি মাইটোসিস, জনন থেকে হচ্ছে মাই থেকে মাইটোসিস প্রক্রিয়া, এটা হচ্ছে মিওসিস প্রক্রিয়া। এটা হচ্ছে মাইটোসিস প্রক্রিয়া, সেক্স থেকে মাইটোসিস, তাহলে অর্থাৎ লিঙ্গ মাই এবং লিঙ্গ থেকে জনন, এই দিন তাহলে লিঙ্গর সাথে লিঙ্গ যখনই পড়বো তখন হচ্ছে মাই থেকে মাইটোসিস প্রক্রিয়ায়। আর এটা হচ্ছে দেহ থেকে মায়োসিস প্রক্রিয়ায় এটা হচ্ছে কোষ বিভাজন করে। 3টে শেষ। 4 নম্বর প্রশ্ন হচ্ছে সেন্ট্রোমিয়ারের ভিত্তিতে ক্রোমোজোমের বৈশিষ্ট্য। একটু আগে যে পড়লাম, এই যে এটা সেন্ট্রোমিয়ারের ভিত্তিতে ক্রোমোজোমের বৈশিষ্ট্য। তো এখানে যাই, সেন্ট্রোমিয়ারের ভিত্তিতে ক্রোমোজোমের বৈশিষ্ট্যের সময় লিখো। এখন এটা থাকুক, আমি কি বলছি এখানে? মেটাসাব আস্তে ট্যালো, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। আর এটা হচ্ছে ভুল যায়, VLJI সেন্ট্রোমিয়ারের ভিত্তিতে। যখন সেন্ট্রোমিয়ার বলবো আমি কল্পনা এখানে নিয়ে আসবো, বৈশিষ্ট্যের ভিত্তিতে সেন্ট্রোমিয়ারের ভিত্তিতে। সেন্ট্রোমিয়ার কী হলে ভুল যায়, মোটাসাব আসতে চাইলে ভুল যায়। এখন মেটাসেন্ট্রিক এর বৈশিষ্ট্য লিখতে হবে, প্রত্যেকটা 3টে করে বৈশিষ্ট্য আছে। এইটা হচ্ছে এর বাহু দুটি সমান, এর বাহু দুটি সমান, এর সেন্ট্রোমিয়ার থেকে একবারেই মাঝখানে, দেখতে ইংরাজি অক্ষর ভি এর মতো। সাবমেটাসেন্ট্রিক হচ্ছে এল, তাহলে এর একটি বাহু অন্য বাহু অপেক্ষা বড়, এর একটা বাহু অন্য অপেক্ষা বাহুতে বড়। এর যে সেন্ট্রোমিয়ার থাকবে একটা বাহুর পাশে, একটা বাহুর কাছাকাছি বা প্রান্ত থেকে একটু পাশে, দেখতে এলের মতো। অ্যাক্রোসেন্ট্রিক, এর একটি বাহু অন্য বাহুর 1/4 অংশ, এই যে একটি বাহু আর একটা বাহুর 1/4 অংশ, এটা ইংরাজি অক্ষর জে এর মতো দেখতে, এবং এর সেন্ট্রোমিয়ার থাকবে একটা বাহুর খুবই প্রান্তে। টেলোসেন্ট্রিক, এটা হচ্ছে আগে ইংরাজি অক্ষর আই এর মতো দেখতে, এর বাহু একটাই এবং এর সেন্ট্রোমিয়ার থাকবে, এর সেন্ট্রোমিয়ারটা থাকবে একদম প্রান্তে, এই জায়গায়। শেষ। এখন বলছে ক্রোমোজোমের রাসায়নিক গঠন লিখো। আমি যখন এটা পড়েছি তখন আমি এটা করেছি না, এটাই হচ্ছে ক্রোমোজোমের রাসায়নিক গঠন। তাহলে ক্রোমোজোমের রাসায়নিক যে নিউক্লিক অ্যাসিড, প্রোটিন, ধাতবায়ন, এনজাইম। তো আমি এইভাবে লিখি, ক্রোমোজোমের রাসায়নিক হচ্ছে নিউক্লিক অ্যাসিড, প্রোটিন, ধাতবায়ন, এনজাইম। নিউক্লিক অ্যাসিড হচ্ছে ডিএনএ, আরএনএ, প্রোটিন হিসেবে হিস্টোন, নন হিস্টোন, ধাতবায়ন হচ্ছে Fe2+, Ca2+, এনজাইম হচ্ছে ডিএনএ পলিমারেজ এবং আরএনএ পলিমারেজ। শেষ। নিউক্লিক অ্যাসিড কাকে বলে? এইবার আসতেছে এই যে নিউক্লিক অ্যাসিড পড়ছি, এই নিউক্লিক অ্যাসিডটা কাকে বলে? নিউক্লিক অ্যাসিড, এই যে আমি এখন কোথা থেকে বলবো এই জিনিসটা। নিউক্লিক অ্যাসিড হচ্ছে নিউক্লিক অ্যাসিড, এই যে ক্রোমোজোম, এটা যে ক্রোমোজোমের অন্যতম রাসায়নিক গাঠনিক উপাদান। এটা তো বুঝতেছি, নিউক্লিক অ্যাসিড হচ্ছে ক্রোমোজোমের অন্যতম, এটা রাসায়নিক গঠন উপাদান। তাহলে নিউক্লিয়াস এখানে আছে, নিউক্লিক অ্যাসিড হচ্ছে ক্রোমোজোমের অন্যতম রাসায়নিক গাঠনিক উপাদান, যা কি থাকতেছে, যা হচ্ছে কি দ্বারা গঠিত, 2 প্রকার হলো, যা গঠিত হচ্ছে পেন্টোজ সুগার, এই যে ফসফেট অণু, বা আমি এখান থেকে বলি এই দিক দিয়ে শুরু, যা হচ্ছে নাইট্রোজেন বেস, পেন্টোজ শর্করা এবং ফসফেট অণুর সমন্বয়ে গঠিত। তাহলে আমি নিউক্লিক অ্যাসিডটা পড়লাম, নিউক্লিক অ্যাসিডটা পড়ার পরে, নিউক্লিক অ্যাসিড হচ্ছে ক্রোমোজোমের অভ্যন্তরীণ একটি রাসায়নিক গাঠনিক উপাদান, যা এই যে উপরে যেটা আছে নাইট্রোজেন বেস, পেন্টোজ শর্করা ও ফসফেট অণুর সমন্বয়ে গঠিত। এর গাঠনিক উপাদান কী? এখন গাঠনিক উপাদান কী বলেছে, ক্রোমোজোমের রাসায়নিক গঠন লেখো। এবার বলছে হচ্ছে নিউক্লিক অ্যাসিড কী, এর গাঠনিক উপাদান কী ব্যাখ্যা করো। দেখো, এর গাঠনিক উপাদানটা ব্যাখ্যা করতে গেলে, এর গাঠনিক উপাদান অর্থাৎ চাইছে কি নিউক্লিয়াসের গাঠনিক উপাদান তো আমি একটু আগেই পড়লাম যে এই দ্বারা গঠিত, অর্থাৎ এটা এবং এটা নাইট্রোজেন বেস, পেন্টোজ শর্করা এবং ফসফেট অণু দ্বারা গঠিত। এর প্রকারভেদ বলছে, এই যে এখানে পড়ছি, এর প্রকারভেদ, একটা হচ্ছে ডিএনএ, একটা হচ্ছে আরএনএ। নিউক্লিক অ্যাসিডের ক্ষারক কয়টি ও কী কী? নিউক্লিক অ্যাসিড হচ্ছে মূলত 2 প্রকার, একটা দুটো। নিউক্লিক অ্যাসিডের ক্ষারক কয়টি ও কী কী? নিউক্লিক অ্যাসিড 2 প্রকার, ডিএনএ এবং আরএনএ। আর নিউক্লিক অ্যাসিডের ক্ষারক তো আমি এভাবে বলতে পারতাম, অ্যাডেনিন, থাইমিন, গুয়ানিন, সাইটোসিন, কিন্তু যেহেতু এখানে ইউ আছে অর্থাৎ ইউরাসিল আছে, সুতরাং আমাকে বলতে হবে নিউক্লিক অ্যাসিড
হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ডিএনএ, একটা হচ্ছে আরএনএ। এই নিউক্লিক অ্যাসিডের ডিএনএর ক্ষারকগুলো, নিউক্লিক বেসগুলো হচ্ছে অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন এবং সাইটোসিন, এবং আরএনএর যে নিউক্লিয়ার বেস সেটা হচ্ছে অ্যাডেনিন, ইউরাসিল, গুয়ানিন এবং সাইটোসিন। এখন পরবর্তী প্রশ্ন এসে দাঁড়াইছে পিউরিন ও পাইরিমিডিন ক্ষারকের নাম কি? যদি পিউরিন ও পাইরিমিডিন কী বলে সেটাও আমরা বলবো। ক্রোমোজোমের অভ্যন্তরীণ একটি রাসায়নিক গঠন নিউক্লিক অ্যাসিডের একটা রাসায়নিক কাঠামো যা নিউক্লিক অ্যাসিডের ভিতরে থাকে, যা নিউক্লিক অ্যাসিডের ভিতরেই থাকে, যা নিউক্লিক অ্যাসিডের গাঠনিক উপাদান রাসায়নিক নিউক্লিক অ্যাসিড যার নাইট্রোজেন বেস দ্বারা গঠিত, দুইটি নাইট্রোজেন বেস দ্বারা গঠিত, অ্যাডেনিন এবং গুয়ানিন দ্বারা গঠিত। এই দুটো হচ্ছে পিউরিন। এই দুটো, আমি গরু তুমি ছাগল, অর্থাৎ আমি তুমি গরু ছাগলের ভিতরে এই একটা বাদে একটা, এটা হচ্ছে পিউরিন। এই দুটো হচ্ছে পাইরিমিডিন। এই অ্যাডেনিন, গুয়ানিন হচ্ছে পিউরিন, আর পাইরিমিডিন থাইমিন, সাইটোসিন এবং ইউরাসিল। কীভাবে? থাইমিন, সাইটোসিন এবং এখানকার যে ইউরাসিল আছে এটা আছে। ডিএনএ আরএনএ ডিএনএ এবং আরএনএ পিরিমিডিনের পার্থক্য কী? এর ভিতরে শুধু পার্থক্য হচ্ছে ইউরাসিল। পিরিমিডিনের বা পাইরিমিডিনের পার্থক্যটা হচ্ছে ইউরাসিল। এতে ইউরাসিল থাকে, এতে থাকে না। ডিএনএর পাইরিমিডিনে থাকে থাইমিন এবং সাইটোসিন, এবং আরএনএর পিরামিডে থাকে ইউরাসিল এবং সাইটোসিন। অর্থাৎ ডিএনএ ও আরএনএ উভয় পিরামিডে সাইটোসিন থাকলেও ডিএনএ পিরামিড বেজে থাকে থাইমিন এবং আরএনএ পিরামিড বেজে থাকে ইউরাসিল। নিউক্লিওসাইড ও নিউক্লিওটাইডের ভিতরে পার্থক্য লেখো। নিউক্লিওটাইড এবং নিউক্লিওসাইডের ভিতরে পার্থক্য, আমি যখন এটা করেছিলাম তখন আমার এটা দেওয়া হয়নি। সেটা হচ্ছে এই একটা, দুটো, তিনটে, এই তিনটে হচ্ছে, এই তিনটে হচ্ছে নিউক্লিওটাইড। তিনটেকে টাইট করে বাঁধে রাখা। ফসফেট অণু, 5 কার্বন বিশিষ্ট পেন্টোজ শর্করা এবং নাইট্রোজেন বেস, এই তিনটে হচ্ছে নিউক্লিওটাইড। আর এই দুটো হচ্ছে নিউক্লিওসাইড। সাইডে আছে নাইট্রোজেন বেস, এটা হচ্ছে নিউক্লিওটাইড। আর এই দুটো, যে দুটো সাইড আছে, এটা হচ্ছে নিউক্লিওসাইড। এটাই বলছে। নাইট্রোজেন বেস ও পেন্টোজ শর্করা দ্বারা গঠিত যৌগ হচ্ছে নিউক্লিওসাইড, এটা হচ্ছে সাইড। আর নিউক্লিওটাইড হচ্ছে তিনটাকেই, নাইট্রোজেন বেস, পেন্টোজ শর্করা, ফসফরিক অ্যাসিডের সমন্বয় বা ফসফেট সমন্বয়ে গঠিত যৌগই হচ্ছে নিউক্লিওটাইড। এইবার অর্থাৎ আমার এইটার কাজ শেষ। এবার আসছে প্রোটিনের কাজ। প্রোটিন কী? প্রোটিনটা হচ্ছে, আমরা জানি প্রোটিন বা আমিষ থেকে অ্যামাইনো অ্যাসিডের পলিমার। প্রোটিন হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের কি? এটা পলিমার। প্রোটিন হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের পলিমার যা CHNO দ্বারা গঠিত। এখানে আরও একটা জিনিস লেখা হয়নি, প্রোটিনের ভিতরে থাকে, এখানে লিখতে হবে হিস্টোন এবং নন হিস্টোন। আর এই প্রোটিন হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের পলিমার যা CHNO দ্বারা গঠিত। অ্যামাইনো অ্যাসিডের পলিমার। প্রোটিন হচ্ছে আমিষ, হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের কি? পলিমার যা CHNO দ্বারা গঠিত, অর্থাৎ কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন এবং অক্সিজেনের সমন্বয়ে গঠিত। প্রোটিন কি? প্রোটিন হচ্ছে, তাহলে এখানে আবার যখন করবো তখন এটা মনে রাখবো, প্রোটিন হচ্ছে এখানে হিস্টোন, এখানে নন হিস্টোন, আর গঠিত CHNO। এটা হচ্ছে কি? অ্যামাইনো অ্যাসিডের পলিমার যা কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ও নাইট্রোজেনের সমন্বয়ে গঠিত। প্রোটিন হচ্ছে 3 প্রকার। প্রোটিন কাকে বলে? প্রোটিন কত প্রকার? আমরা হচ্ছে সরল প্রোটিন, যুগ্ম প্রোটিন এবং উৎপাদিত প্রোটিন। আমরা সরল প্রোটিন কি? সরল প্রোটিন তুমি যদি আর্দ্র বিশ্লেষণ করি, অর্থাৎ এই সরল প্রোটিনটাকে আমি যদি বিশ্লেষণ করি, তাহলে এর ভিতরে শুধু অ্যামাইনো অ্যাসিডই পাওয়া যাবে। যেমন সরল প্রোটিনের ভিতরে আছে অ্যালবুমিন, সরল অ্যামাইনো অ্যাসিড পাওয়া যাবে। অ্যামাইনো অ্যাসিড থেকে হচ্ছে অ্যালবুমিন, অর্থাৎ আর্দ্র বিশ্লেষণ করলে অ্যামাইনো অ্যাসিড পাওয়া যাবে। আর্দ্র যে বিশ্লেষণ করি তাহলে কি পাওয়া যাবে? অ্যামাইনো অ্যাসিড পাওয়া যাবে। অ্যামাইনো অ্যাসিড মানে হচ্ছে অ্যালবুমিন, ঠিক আছে। এবার হচ্ছে যুগ্ম প্রোটিন কি? যে প্রোটিনের সাথে অপ্রোটিন অংশ যুক্ত থাকে। যুগ্ম প্রোটিন মানে এতে প্রোটিন অংশও আছে, অপ্রোটিন অংশ আছে, অর্থাৎ যে প্রোটিনের সাথে অপ্রোটিন অংশ যুক্ত থাকে সেটাই হচ্ছে যুগ্ম প্রোটিন। উৎপাদিত প্রোটিন কৃত্রিম উপায় বা ল্যাবে বা গবেষণাগারে তৈরি প্রোটিনকে উৎপাদিত প্রোটিন বলে। পরবর্তী প্রশ্ন বলছে প্রোটিনের রাসায়নিক গঠন ব্যাখ্যা করো বা গঠন। প্রোটিন কী দ্বারা গঠিত?
প্রোটিন কি কি দ্বারা গঠিত? আমি তো বলেছি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেনের সমন্বয়ে গঠিত। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেনের সহিত কার্বন হচ্ছে 54%, সবচেয়ে বেশি হচ্ছে কার্বন। হাইড্রোজেন হচ্ছে 12%, NO এটা হচ্ছে 12, এটা হচ্ছে 54, 4-এর পরে হচ্ছে 12, 12-এর পরে 15, নাইট্রোজেন হচ্ছে 15, অক্সিজেন হচ্ছে 20। এটা জাস্ট মনে রাখতে হবে, 54, 12, 15, 20, 54, 12, 15, 20, 54, 12, 15, 20, 54, তারপর হচ্ছে 12, তারপরে হচ্ছে 12-র পরে 54-এর পরে 12, 12-এর পরে 15, 15-এর পরে এখানে হচ্ছে 20। ক্রোমোজোমের ভিতরে কোন ধরনের প্রোটিন থাকে? বলছে ক্রোমোজোমের ভিতরে, এটা তো ক্রোমোজোম, এর ভিতরে কোন ধরনের প্রোটিন থাকে? এই যে প্রোটিন কোন ধরনের? হিস্টোন প্রোটিন এবং নন হিস্টোন প্রোটিন। প্রোটিন জায়গায় চলে আসবো, হিস্টোন প্রোটিন এবং নন হিস্টোন প্রোটিন থাকবে। ক্রোমোজোমের ভিতরে থাকবে দুই ধরনের প্রোটিন, একটা হচ্ছে হিস্টোন প্রোটিন, একটা হচ্ছে নন হিস্টোন প্রোটিন। ক্রোমোজোমের ভিতরে কোন ধরনের প্রোটিন থাকে? একটা হচ্ছে হিস্টোন প্রোটিন এবং আরেকটা হচ্ছে নন হিস্টোন প্রোটিন থাকবে ক্রোমোজোমের ভিতরে। গেল। পরবর্তী কোশ্চেন হচ্ছে মেটাফেজ পর্যায়ে একটি আদর্শ ক্রোমোজোমে কী কী অংশ দেখা যায়? অর্থাৎ একটা আদর্শ ক্রোমোজোম, এই যে ক্রোমোজোম, এতে কী কী অংশ দেখা যায়? অর্থাৎ ক্রোমোজোমের গঠনটা বা একটা আদর্শ ক্রোমোজোমের চিত্র অঙ্কন করে এর বিভিন্ন অংশের লম্ব করে, এইটা হচ্ছে মূলত হচ্ছে ক্রোমোজোম। আমরা যে পেঁচানো অংশটা দেখি, এই যে পেঁচানো অংশটা দেখি, এই অংশটাই হচ্ছে বড় করলে এমন হয়। অর্থাৎ ক্রোমোজোমের কী কী অংশ দেখা যায়, মেটাফেজ পর্যায়ে ক্রোমোজোমের কী কী অংশ দেখা যায়, সেটা এইভাবে লিখে দেবো। এইগুলো দেখা যায় ক্রোমোজোমের আদর্শ চিত্র। প্রথমে আমি আঁকতেছি, এইখানে একটা দিয়ে, এটা হচ্ছে একদম সেন্টার, আর এখানে আরেকটা দিয়ে, এখানে আরও একটা, এটা হচ্ছে সেই স্যাটেলাইট প্রথমটা। এবার এখানে হচ্ছে দানাদার, এটা এখানে এরকম করে এভাবে নিয়ে আসবো। আর এখানে হচ্ছে দানাদার, এটা হচ্ছে টেলোমিয়ার, একদম উপরে এটা হচ্ছে টেলোমিয়ার। তারপরে এই যে পর্দাটা দিয়ে ঘেরা করা, এটা হচ্ছে পেলিকন। এই যেটা আছে আমরা এটাকে বলছি ক্রোমোমিয়ার, সেন্ট্রোমিয়ার, এগুলো যেরকম বলছি, এটা হচ্ছে ক্রোমোমিয়ার। আর এই যে দাগটা, এটা হচ্ছে ক্রোমোমিয়ার, এটা হচ্ছে ক্রোমোনেমারটা, এটা হচ্ছে ক্রোমোমিয়ার, গলটা হচ্ছে ক্রোমোমিয়ার, আর এটা হচ্ছে ক্রোমোনেমারটা। এর ভিতরে যে দানাদারগুলো আছে এগুলো হচ্ছে ম্যাট্রিক্স, এই যে ছোটো ছোটো এগুলো হচ্ছে ম্যাট্রিক্স, ঠিক আছে। তারপরে এটা তো স্যাটেলাইট, এটা হচ্ছে উপরে যেটা আছে স্যাটেলাইট, এটা হচ্ছে মুখ্য কুঞ্চন সংকোচক, মুখ্য সংকোচক, এটা হচ্ছে মুখ্য সংকোচক। আর মুখ্য সংকোচক এটা না, সরি, মুখ্য সংকোচক মানে এই যে সংকুচিত হয়েছে যে জায়গাটুকু, এই জায়গাটুকু পুরোটা হচ্ছে মুখ্য সংকোচক। আর এই যে জায়গাটা, এটাই হচ্ছে সেন্ট্রোমিয়ার, এইটা তাহলে গৌণ সংকোচক, এই জায়গাটা হচ্ছে গৌণ সংকোচক, এটা হচ্ছে স্যাটেলাইট। অর্থাৎ একটা মেটাফেজ পর্যায়ে একটা আদর্শ ক্রোমোজোমের অংশ, একটা আদর্শ ক্রোমোজোমের কী কী অংশ থাকে? একটা আদর্শ ক্রোমোজোমের অংশগুলো হচ্ছে এইগুলো। একটা আদর্শ ক্রোমোজোমের অংশ হচ্ছে এটা হচ্ছে বড় বাহু, এটা হচ্ছে ছোটো বাহু। যেরকম এটা এল শেপেড আছে, আমরা যেরকম পড়ছিলাম ভুল যাইতে এল শেপেড আছে, অর্থাৎ সাব মেটাসেন্ট্রিক এর মতো, ঠিক আছে। তো এখন যদি বলে যে বিভিন্ন অংশের নাম লিখুন বা ব্যাখ্যা করুন, তখন টেলোমিয়ার কি? ক্রোমোজোমের প্রান্তে অবস্থান করে। পেলিকন হচ্ছে বহির পর্দাকে পেলিকন বলে। ম্যাট্রিক্স হচ্ছে দানাদার অংশকে বলে। ক্রোমোমিয়ার হচ্ছে ক্রোমোনেমারটার প্রান্তের গুটি গুটি দানা, ক্রোমোনেমারটা, এই যে ক্রোমোনেমারটার প্রান্তের গুটি গুটি দানা, ক্রোমোনোমারটা। তারপর ক্রোমোমিয়ার হচ্ছে, আচ্ছা, আর ক্রোমোনেমারটা হচ্ছে ক্রোমোজোমের ভিতরে সুতার মতো অংশ, এই যে এর ভিতরে ক্রোমোজোমের ভিতরে যে সুতার মতো অংশ, ক্রোমোজোমের ভিতরেই সুতার মতো অংশ হচ্ছে ক্রোমোনেমারটা। সেন্ট্রোমিয়ার কি? একদম মুখ্য সংকোচকের ওখানে যেটা থাকে, মুখ্য সংকোচকের, এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার হচ্ছে ক্রোমোজোমের অপেক্ষা বড় সংকুচিত অবস্থান। আচ্ছা, ক্রোমোজোমের অপেক্ষাকৃত বড় সংকুচিত স্থান হচ্ছে সংকুচিত স্থান হচ্ছে সেন্ট্রোমিয়ার, সবচেয়ে অপেক্ষাকৃত বড় সংকুচিত স্থান। মুখ্য সংকোচক হচ্ছে সেন্ট্রোমিয়ারের পার্শ্ববর্তী সংকোচক, সেন্ট্রোমিয়ারের পার্শ্ববর্তী সংকোচক, এটা তো সেন্ট্রোমিয়ার, এর পার্শ্ববর্তী যে সংকোচক, মুখ্য সংকোচক, যারা তো গৌণ সংকোচক যদি হয় তাহলে মুখ্য সেন্ট্রোমিয়ারের পার্শ্ববর্তী সংকোচকটাই হচ্ছে মুখ্য সংকোচক। স্যাটেলাইটের পাশের সংকোচকটাই হচ্ছে ক্রোমোজোমের সবচেয়ে বড় সংকোচক, আর স্যাটেলাইট হচ্ছে প্রান্তের দিকে, এটা হচ্ছে টেলোমিয়ার, আছে ক্রোমোজোমের প্রান্তে অবস্থিত, এটা হচ্ছে ক্রোমোজোমের প্রান্তে অবস্থিত। আর এটা হচ্ছে একদম কি প্রান্তের দিকে অপেক্ষাকৃত বড় গোলাকৃতির অংশ, প্রান্তের দিকে, এটা প্রান্তে অবস্থিত, এটাও প্রান্তের দিকে অপেক্ষাকৃত বড় গোলাকৃতির অংশ হচ্ছে স্যাটেলাইট। এখন বলছে ক্রোমোজোমের কাজ কী? এখন যখন ক্রোমোজোমের কাজ পড়ব, তখন আমি ক্রোমোজোমটাকে চিন্তা করি, জিন, ক্রোমোজোমের কি? জিন,
অসংখ্য কী করে, জিন বহন করে। প্রথম বিষয়টা হচ্ছে অসংখ্য জিন বহন করবে। পরেরটা হচ্ছে কি, এইটা যাওয়ার পরে নিউক্লিক অ্যাসিড, এটা নিউক্লিক অ্যাসিড বহন করে। এবার নিউক্লিক অ্যাসিড লিখে হচ্ছে ডিএনএ, আরএনএ, বিভিন্ন প্রোটিন বহন করে, হিস্টোন, নন হিস্টোন, বিভিন্ন ধাতব আয়ন বহন করে, Fe2+, Ca2+, এনজাইম বহন করে, ডিএনএ পলিমারেজ এবং আরএনএ পলিমারেজ, এটা দিতে পারি। এইবার হচ্ছে এখান থেকে আমি এটাকেও আগে দিতে পারতাম, এখান থেকে এটা যদি দিতে পারতাম তাহলে সবগুলোই হতো। যেরকম লিঙ্গ নির্ধারণে ভূমিকা রাখে, অটোসোম কি, দেহ গঠনে ভূমিকা রাখে, এই দুটো আগে দিয়ে এই চারটা পরেও দিতে পারতাম, অর্থাৎ ক্রোমোজোমের কাজ। এবার বলছে ডিএনএ কাকে বলে। এখন যে ডিএনএ কাকে বলে, এর রাসায়নিক গঠন এবং এর বৈশিষ্ট্য, কাজ ব্যাখ্যা করো। ডিএনএ কী? আসলে ডিএনএ বলতে আমি কী বুঝি? ডিএনএটা হচ্ছে আগে মূলত এর পূর্ণরূপ হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। এখন ডিএনএ বলতে আমি কী বুঝি? আমি তো এখানে বলছি যে একটা কল্পনা করছি যে এখানে ডিএনএ আছে, এখানে আরএনএ আছে, এটা তো আগে কল্পনা করব। তাহলে এই ক্রোমোজোমের অভ্যন্তরে নিউক্লিয়াসের অন্যতম রাসায়নিক গঠনিক উপাদান নিউক্লিক অ্যাসিডের একটি প্রকারভেদ হচ্ছে ডিএনএ। যা ডিএনএর কাজ কি? যা নিউক্লিক অ্যাসিড ডিএনএ হচ্ছে নিউক্লিক অ্যাসিড এর এক প্রকার প্রভেদ, যা নাইট্রোজেন বেস। এই যা কী আছে এখানে, যা এই যে এটা কী দ্বারা করে, এটাকে আলাদা করে দিচ্ছি, এই যে এটাকে তো আমি আলাদা করে দিচ্ছি, অর্থাৎ এটাকে তো আলাদা করে দিচ্ছি, ডিএনএ আলাদা করে দিচ্ছি, অর্থাৎ এটা হচ্ছে ক্রোমোজোমের অভ্যন্তরে নিউক্লিয়াসের অন্যতম রাসায়নিক গাঠনিক উপাদান নিউক্লিক অ্যাসিডের একটি প্রকারভেদ, নিউক্লিক অ্যাসিডের একটি প্রকারভেদ, যা নাইট্রোজেন বেস, অ্যাডেনিন, থাইমিন, গুয়ানিন, সাইটোসিন, কী বলে 5 কার্বন বিশিষ্ট বা আমি বলতে পারি যে পেন্টোজ শর্করা ও ফসফেট অণু দ্বারা গঠিত। এর রাসায়নিক গঠন কি? ওই যে এটাই বললাম, অ্যাডেনিন, এই তিনটা হচ্ছে রাসায়নিক গঠন। এর বৈশিষ্ট্য কি? ডিএনএর রাসায়নিক গঠন, এর বৈশিষ্ট্য। ডিএনএ এবং আরএনএর যেটাই আসুক, সবচেয়ে প্রথম কথা হচ্ছে ডিএনএ এবং আরএনএর পার্থক্যটা কি? ডায়না, ডিএনএ ডায়না, নাসু আপুর সপ্রকার কাজ করে, এটা দিয়েই বৈশিষ্ট্য করবো। ডায়না আপু হচ্ছে কি, আপু নাসু, ডায়না হচ্ছে নাসু আপুর সব প্রকার কাজ করে। এই যে ডায়না নাসু আপুর সব প্রকার কাজ করে। নাতে হচ্ছে ডায়না আপুতে হচ্ছে আকার, পুতে হচ্ছে পূর্ণরূপ, নাতে নাইট্রোজেন বেস, সুতে হচ্ছে সূত্রক, এটা হচ্ছে দ্বিসূত্রক, সতে হচ্ছে স্ববিভাজন সক্ষম, প্রকার হচ্ছে কোনো প্রকারভেদ নেই, কাজ হচ্ছে কি জীবের, প্রকার হচ্ছে প্রকারভেদ তো নেই, আর কাজ হচ্ছে জীবের বংশগতির বৈশিষ্ট্য বা পিতামাতার বংশগতির বৈশিষ্ট্য বহন করে, বা জীবের বংশগত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণে জিন বহন করে। ডিএনএ এটা কি? পুরোটা ডিএনএ, আমি বলছি এটা পুরোটাই হচ্ছে ডিএনএ, পুরোটা হচ্ছে ডিএনএ, এর জিন বহন করে। ডিএনএর কাজ কি? এটা কি জিন বহন করে। ডিএনএর কাজ হচ্ছে জিন বহন করে। ডায়না, এবং এর অবস্থান কোথায় থাকে? এটা মাইটোকন্ড্রিয়া। ডায়না হচ্ছে কন্ড্রিয়াতে থাকে, পিন্টুর কোলে থাকে, এরকম মাইটোকন্ড্রিয়া এবং সাইডে থাকে, সবসময় সাইডে থাকে, সাইটোপ্লাজমে থাকে এবং নিউক্লিয়াসে থাকে। এই যে নিউক্লিয়াসে আসে, মাইটোকন্ড্রিয়াতে আসে, সাইটোপ্লাজমে থাকে, এরকম। এর কাজ কি? ডিএনএর কাজ কি? ডিএনএর কাজ হচ্ছে জীবের বংশগতির বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করা, জীবের যে বংশগতি আছে এর বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করা, ক্রোমোজোমের রাসায়নিক গঠন হিসেবে কাজ করা। এই যে ক্রোমোজোমের রাসায়নিক গঠন হিসেবে কাজ করা, ডিএনএকে জিন বহন করা, বংশগতির বৈশিষ্ট্য কী করবে, করবে, এই যে যেটা যে বংশগতির বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, বা পিতামাতার বৈশিষ্ট্য তার সন্ততিতে বহন করে। এইটাই হচ্ছে কাজ হচ্ছে ডিএনএর। এছাড়া ডিএনএ এখানে কিছু কাজ করে, এই প্রোটিনকে সংশ্লেষণ করে, তারপরে আরএনএকে সংশ্লেষ করে। ডিএনএর কিছু কাজ আছে, ডিএনএ হচ্ছে আরএনএকে সংশ্লেষ করবে, ডিএনএ হচ্ছে প্রোটিনকে সংশ্লেষ করবে। তাহলে ডিএনএর কাজ কি? ডিএনএ আরএনএকেও সংশ্লেষ করবে, প্রোটিনকেও সংশ্লেষ করবে। ডিএনএর কাজ কি? নিউক্লিয়াসের রাসায়নিক গঠন উপাদান হিসেবে কাজ করে, এটা অসংখ্য জিন বহন করে, পিতামাতার বৈশিষ্ট্য সন্ততিতে বহন করে, তারপরে হচ্ছে এই যে এই নাইট্রোজেন বেস হিসেবে এইগুলো বহন করে, ডিঅক্সিরাইবো সুগার বহন করে, ফসফেট অণু বহন করে, এটা ওর কাজ। তাছাড়া ডিএনএ এইগুলো ছাড়াও যে কাজটা করে সেটা হচ্ছে আরএনএকে সংশ্লেষ করে এবং প্রোটিনকে সংশ্লেষ করে। ডিএনএ এই দুটোকে শাসন করে বা সংশ্লেষ করে, সংশ্লেষ
করে। শেষ। এখন পরবর্তী হচ্ছে ডিএনএ কোথায় থাকে? ডিএনএ নিউক্লিয়াসেও থাকে, মাইটোকন্ড্রিয়াতে, নট সাইটোপ্লাজম। ডিএনএতে এখানে থাকতেছে আমি জানি, এই যে এটাতে তো আছে, এটা তো জানতেছি। এছাড়া মাইটোকন্ড্রিয়াতে, পিন্টুর কন্ড্রিয়া, ডাইনা পিন্টুর কোলে থাকে, অর্থাৎ মাইটোকন্ড্রিয়াতে থাকে। কোথায় কোথায় থাকে? ডিএনএর অবস্থান কি? ডিএনএ এর অবস্থান হচ্ছে, ডিএনএর অবস্থান গেল কোথায় থাকে বা ডিএনএর অবস্থান গেল, ডিএনএর ভৌত ধর্ম ব্যবহার করবে। এগুলো তো রাসায়নিক উপাদান, ভৌত অর্থাৎ চেঞ্জ হবে। এটা হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ডিএনএ অণুকে ভেঙে দুটি অণু গঠন করা যায়। আবার অর্থাৎ এই দুটো মনে রাখতে হবে, ডিএনএ অণুর ভৌত ধর্ম, এটা হচ্ছে 100 ভৌত ধর্ম, এর ভৌত ধর্ম 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ডিএনএ অণু ভেঙে দুটি অণু গঠন করে। আর আরেকটা হচ্ছে অতি বেগুনি রশ্মি শোষণ করার ক্ষমতা অত্যন্ত বেশি। ডিএনএ কী করে? এটা হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ডিএনএ অণু ভেঙে দুটি অণু গঠন করবে এবং এর অতি বেগুনি রশ্মি শোষণ করার ক্ষমতা অত্যন্ত বেশি, এবং এর অতি বেগুনি রশ্মি শোষণ করার ক্ষমতা অত্যন্ত বেশি। এখন বলছে আরএনএ কাকে বলে? এর রাসায়নিক গঠন, বৈশিষ্ট্য, কাজ ব্যাখ্যা করো। আরএনএ কাকে বলে? আরএনএ সম্পর্কে আমি কী বুঝি? আরএনএ হচ্ছে ক্রোমোজোমের অভ্যন্তরীণ নিউক্লিয়াসের অন্যতম রাসায়নিক গঠনিক উপাদান, নিউক্লিক অ্যাসিডের একটি প্রকারভেদ, যা নাইট্রোজেন বেস, পেন্টোজ শর্করা ও ফসফেট অণুর সমন্বয়ে গঠিত। আর কিচ্ছু লাগবে না, অন্য কোনো কিচ্ছু নাই। এটা কোনো রাইবো নিউক্লিক অ্যাসিড, নিউক্লিয়াসের অভ্যন্তরীণ নিউক্লিয়াসের অন্যতম রাসায়নিক উপাদান, নিউক্লিক অ্যাসিডের একটি প্রকারভেদ, যা নাইট্রোজেন বেস, পেন্টোজ শর্করা ও ফসফেট অণুর সমন্বয়ে গঠিত। এর রাসায়নিক গঠন ওই যে নাইট্রোজেন বেস, পেন্টোজ শর্করা, ফসফেট। শেষ। বৈশিষ্ট্য, ডিএনএ এবং আরএনএ যে প্রকারভেদে যেটা আছে সেই বৈশিষ্ট্য ডায়না, নাসু আপু সব প্রকার কাজ করে। আরএনএ 3 প্রকার। আচ্ছা, এখানে দেখি নিউক্লিক অ্যাসিডের প্রকারভেদ, এটাও একটা বৈশিষ্ট্য, নাইট্রোজেন বেস হিসেবে এইগুলো বহন করে। সূত্র, ডিএনএ হচ্ছে দ্বিসূত্র, এটা হচ্ছে এক সূত্র। ডিএনএ হচ্ছে সিঁড়ির মতো পেঁচানো, এটা হচ্ছে সুতার মতো পেঁচানো। স্ববিভাজনে ডিএনএ সক্ষম, এটা অক্ষম। এর প্রকারভেদ হচ্ছে 3 প্রকার। কি কি? mRNA, tRNA এবং মিতার, এবং হচ্ছে rRNA। এগুলো কাজ হচ্ছে প্রোটিন, ডিএনএর কাজ আরএনএ সংশ্লেষ করে, প্রোটিনকে সংশ্লেষ করা। আর প্রোটিন তাহলে কাকে করবে? প্রোটিন শুধু প্রোটিনকে, আরএনএ কাকে? আরএনএ শুধু প্রোটিনকে সংশ্লেষ করবে। শেষ। প্রোটিনের কাজ কি? প্রোটিনের কাজ যদি বলেন, আমি বলতে পারি নিউক্লিক অ্যাসিডের, এই চিত্রটা কল্পনা একদম মুখস্থ থাকবে তো তখন, এটা নিউক্লিক অ্যাসিডের রাসায়নিক গাঠনিক উপাদানে কাজ করে, কোনো কথা নেই হচ্ছে এটা এই নাইট্রোজেন বেস বহন করে, এতে হচ্ছে 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার বহন করে, ফসফেট অণু বহন করে। এটা প্রোটিনকে সংশ্লেষণ করে, এটা হচ্ছে প্রোটিনকে সংশ্লেষ করে। হ্যাঁ, এইবার এগুলো ছাড়াও আমি আরও কিছু বলবো, যেরকম ওর প্রকারভেদ, আরএনএর প্রকারভেদ হচ্ছে এম, টি আর মিতার, সেই এই দিনে mRNA, এটা হচ্ছে এমতে মেসেজ, টিতে ট্রান্সফার, আরতে হচ্ছে রাসায়নিক গঠন, না আরটা হচ্ছে রাইবোজম। এমতে মেসেজ দিবে, প্রোটিন যে সংশ্লেষণ করবে, এর যে প্রোটিন সংশ্লেষণ করবে, প্রোটিন সংশ্লেষণের সময় প্রয়োজনীয় বার্তা কাকে দিবে? প্রোটিন সংশ্লেষণের প্রয়োজনীয় বার্তা এইটা মনে রাখতে হবে, এটা সাইটোপ্লাজমকে দিবে, সাইটোপ্লাজমে বহন করে। প্রয়োজনীয় বার্তা সাইটোপ্লাজমে বহন করে, প্রোটিন সংশ্লেষণের সময় প্রয়োজনীয় বার্তা সাইটোপ্লাজমে বহন করে, প্রোটিন সংশ্লেষণের সময় প্রয়োজনীয় বার্তা সাইটোপ্লাজমে বহন করে, এটা হচ্ছে সাইটোপ্লাজমে বহন করে। এবার সাইটোপ্লাজমে যে বহন করছে, এটাকে ট্রান্সফার করে কোথায় নিয়ে যাবে? অ্যামাইনো অ্যাসিড থেকে অ্যামাইনো অ্যাসিড রাইবোজমে নিয়ে যাবে। এই যেখানে আছে রাইবোজম, এটা হচ্ছে রাইবোজম। এটা হচ্ছে মেসেজ দিবে কাকে? প্রোটিন পরিবহনের সময়, প্রোটিন সংশ্লেষণের সময় কী করবে? প্রোটিন যখন সংশ্লেষণ করতে হবে তখন সাইডের লোক আছে সাইটোপ্লাজমে এটা বহন করে নিয়ে যাবে। সাইটোপ্লাজম থেকে কি নিয়ে যাবে? সাইটোপ্লাজম থেকে যে অ্যামাইনো অ্যাসিড কোথায় নিয়ে যাবে? রাইবোজমে নিয়ে যাবে। সাইটোপ্লাজম থেকে কোনটাকে? অ্যামাইনো অ্যাসিডকে, প্রোটিনকে, অর্থাৎ এই যে প্রোটিন মানেই তো অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের পরিমাণ। তাহলে সাইটোপ্লাজম থেকে অ্যামাইনো অ্যাসিড কোথায় নিয়ে যাবে? রাইবোজমে নিয়ে যাবে। এবার এই যে রাইবোজম রাসায়নিক গঠন হিসেবে কাজ করে, এই রাইবোজম কী করবে? কেন নিয়ে যাবে? রাইবোজম হচ্ছে রাসায়নিক গঠন, এই যে রাইবোজম রাসায়নিক গঠন হিসেবে কাজ করে, রাইবোজম কী করবে? রাসায়নিক গঠন হিসেবে কাজ করবে। অর্থাৎ এমতে কী করবে? এই যে প্রোটিন সংশ্লেষণ করবে, আমি যে বলছি
আরএনএ কাজ হচ্ছে প্রোটিনকে সংশ্লেষণ করা, এর হচ্ছে প্রোটিনকে সংশ্লেষণ করবে। এই প্রোটিন সংশ্লেষণের সময় প্রয়োজনীয় বার্তা কাকে দেবে? সাইটোপ্লাজমকে দিবে। সাইটোপ্লাজম থেকে অ্যামাইনো অ্যাসিডকে কী করবে? অ্যামাইনো অ্যাসিড কী করবে? রাইবোজোমে নিয়ে যাবে। এবার রাইবোজোম কী হবে? রাসায়নিক গঠন হিসেবে কাজ করে। শেষ। এখন আরএনএ কত প্রকার? একটু আগে বললাম মিতার MTR 3 প্রকার। এটা হচ্ছে আরএনএ কত প্রকার। জীবকোষে কত প্রকার আরএনএ আছে? জীবকোষে কত প্রকার আরএনএ আছে? সেটা হচ্ছে জীবকোষে আছে 2 ধরনের আরএনএ, একটা জেনেটিক আরএনএ, একটা হচ্ছে নন জেনেটিক আরএনএ। একটা হচ্ছে জেনেটিক আরএনএ এবং আরেকটা হচ্ছে নন জেনেটিক আরএনএ। অর্থাৎ আমি যদি এটাকে এইভাবে আবার ভাগ করি, আরএনএকে যদি কল্পনা করি, ডিএনএ তো কোনো প্রকারভেদ নেই, আরএনএকে আমি আবার আলাদাভাবে করতে পারি। সেটা হচ্ছে যে আরএনএ একটা হচ্ছে কি আরএনএ, এটা হচ্ছে কি জেনেটিক আরএনএ, একটা হচ্ছে জেনেটিক আরএনএ, আর একটা হচ্ছে নন জেনেটিক আরএনএ। জেনেটিক আরএনএর কোনো প্রকারভেদ না থাকলেও নন জেনেটিক আরএনএ যেটা MTR, এই যে আরএনএ, এটা হচ্ছে নন জেনেটিক আরএনএর। অর্থাৎ আমরা যে বলতেছি ডিএনএ 3 প্রকার, এই 3 প্রকারটা হচ্ছে নন জেনেটিক আরএনএর ভিতরে। তাহলে আরএনএ 3 প্রকার। জীবকোষে কত প্রকার আরএনএ আছে? জীবের কোষে কত প্রকার আরএনএ আছে? যদি কোষের কথা বলে আরএনএ তো এটা তো নিউক্লিক অ্যাসিডের ভিতরে আছে, বা হ্যাঁ কোষের ভিতরে আছে, কোষের ক্রোমোজোম নিউক্লিয়াস থেকে এখানে আসে। কিন্তু যদি আরএনএর কথা বলে তখন আমার এটা মনে রাখতে হবে যে আরএনএ কী করছে? 2 প্রকার, একটা হচ্ছে জেনেটিক আরএনএ, একটা হচ্ছে নন জেনেটিক আরএনএ। নন জেনেটিক আরএনএর ভিতরে MTR আছে, MTR এর আরএনএ। এখন ডিএনএ ও আরএনএর মধ্যকার পার্থক্য লিখতে বসে। এই যে ডায়না, আপন, আসো সব প্রকার কাজ করে। একটু আগে যেটা করলাম, আতে হচ্ছে আকার ঘোরানো সিঁড়ির মতো, এটা হচ্ছে পেঁচানো সুতার মতো, ঠিক আছে। তারপরে বলছে পুতে পুনঃ ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, রাইবো নিউক্লিক অ্যাসিড, নাইট্রোজেন বেস, আমি তুমি গরু ছাগল, আমি ইউর নতুন তুমি গরু ছাগল, দ্বিসূত্রক, এটা একসূত্রক, স্ববিভাজন, সক্ষম অক্ষম, প্রকারভেদ নেই, 3 প্রকার। কিন্তু তার আগে হচ্ছে mRNA, tRNA এবং rRNA, এই 3টা হচ্ছে নন জেনেটিক। এই 3টে যদি নন জেনেটিক হয় তাহলে এর আরেকটা এই 3টা হচ্ছে নন জেনেটিক আরএনএ, আরেকটা হচ্ছে আরএনএ। এর কাজ কি? এর কাজ ডিএনএর কাজ যদি বলে আমি বলবো ডিএনএর জাস্ট এখানে হচ্ছে সব প্রকার কাজ করে। এর কাজ হচ্ছে আরএনএকে সংশ্লেষণ করা, এইগুলো না, আরএনএকে সংশ্লেষ করা এবং প্রোটিনকে সংশ্লেষণ করা। আরএনএর কাজ হচ্ছে প্রোটিনকে শুধু সংশ্লেষ করা, আরএনএর কাজ হচ্ছে প্রোটিনকে সংশ্লেষ করা। একে সংশ্লেষ করবে, একে করবে এবং একে করবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো মাথায় থাকতে হবে। তারপরে হচ্ছে নিউক্লিক অ্যাসিডের কাজ কী? আরএনএ তো বললাম, নিউক্লিক অ্যাসিডের কাজ কী? ডিএনএর কাজ লিখে দেই, আরএনএর কাজ লিখে দেই, শেষ। ক্রোমোজোমের রাসায়নিক গঠন হিসেবে কাজ করে, নাইট্রোজেন বেস হিসেবে এইগুলো বহন করে, পেন্টোজ শর্করা বহন করে, ফসফেট অণু বহন করে। এইগুলো হচ্ছে এই নিউক্লিক অ্যাসিডের কাজ। এবার ডিএনএর কাজগুলো করে দিই। জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ জিন বহন করে, আরএনএকে সংশ্লেষণ, প্রোটিনকে সংশ্লেষণ করে। প্রোটিনের কাজ কী? প্রোটিন সংশ্লেষণে এই যে এইগুলোতে mRNA প্রোটিন সংশ্লেষণ প্রয়োজনীয় বার্তা সাইটোপ্লাজমে বহন করে। অ্যামাইনো অ্যাসিড কী করে? রাইবোজোমে বহন করে। রাইবোজোমের কি গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। mRNA, tRNA এবং rRNA, শেষ। নিউক্লিক অ্যাসিড কি? এবার হচ্ছে প্রোটিনের কাজ কী? এই যে প্রোটিন বা অ্যামাইনো অ্যাসিডের কাজ কী? মূল কথা হচ্ছে হিস্টোন বহন করবে, নন হিস্টোন বহন করবে, এটা তো আমি বুঝেই গেলাম। এগুলো ছাড়া আছে, এটা কি দেহ গঠনে সাহায্য করে। আমরা কিন্তু খাদ্য পুষ্টি উপাদানে ওই চ্যাপ্টারে পড়েছি, দেহ গঠনে সাহায্য করে, তারপর বৃদ্ধিতে সাহায্য করে, ক্ষয় পূরণ করে, রোগ প্রতিরোধ করে, হরমোন নিঃসৃত করে, তারপর বাফার দ্রবণ হিসেবে কাজ করে। এটা কি করবে? ধাতব আয়ন কী বলে এনজাইম হিসেবে জীবের ক্রিয়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করে এবং দেহকে রোগমুক্ত করে। এই যে এগুলো লিখলাম। প্রোটিনের আবার বৈশিষ্ট্য কী কী দেবো? প্রোটিনের বৈশিষ্ট্য হিস্টোন ও নন হিস্টোন বহন করা। প্রোটিনের বৈশিষ্ট্য কী দিতে পারি? এটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের পলিমার,
প্রোটিনের বৈশিষ্ট্য কী দিতে পারি, যে CHNO, এটা হচ্ছে কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন বহন করে। প্রোটিনের বৈশিষ্ট্য কী হতে পারে, এতে কার্বনের পরিমাণ বেশি, হাইড্রোজেনের পরিমাণ কি এবং হাইড্রোজেন, নাইট্রোজেন এবং অক্সিজেন প্রায় সমান অনুপাতে থাকে। এই তো এনজাইম হিসেবে জীবের ক্রিয়া বিক্রিয়া করে। হিস্টোন প্রোটিন নিউক্লিক অ্যাসিডকে কার্যকর করে। হিস্টোন প্রোটিন নিউক্লিক অ্যাসিডকে হিস্টোন প্রোটিন হচ্ছে নিউক্লিক অ্যাসিডকে কার্যকর করে। ক্রোমোজোমের রূপান্তর রাসায়নিক গঠন হিসেবে কাজ করে। প্রোটিনে কার্বনের পরিমাণ এত, জাস্ট এটি কার্বনের সমন্বয়ে গঠিত। ঠিক আছে, এর বৈশিষ্ট্য। বিভিন্ন প্রকার প্রোটিনের আকৃতি ও কাজের বর্ণনা দাও। এখন বিভিন্ন প্রকার প্রোটিন আছে। আমরা তো সরল প্রোটিন, যুগ্ম প্রোটিন ও উৎপাদিত প্রোটিন 3 প্রকার। এই 3 প্রকারের যেগুলো আছে এগুলোর আবার বিভিন্ন প্রকার আছে। সেইগুলো হচ্ছে, এটা মুখস্থ করতে হবে, এটা পজ করে জাস্ট এটা মনে করতে হবে। বিভিন্ন প্রকারের প্রোটিনের প্রকৃতি ও কাজের বর্ণনা দাও। প্রোটিন তো আমরা পড়লাম 3 প্রকার, কিন্তু এইগুলোর ভিতরে আবার বিভিন্ন রকম প্রোটিন আছে বা পরীক্ষায় আসতে পারে। হোয়াট ইজ নিউক্লিয় প্রোটিন, ক্যারোটিন কী, কোলোজেন কী, ইনসুলিন কী, হিমোগ্লোবিন কী, এগুলো তো সবই প্রোটিন। এভাবে আসতে পারে হিমোগ্লোবিন কী বা ইনসুলিন কী। তো এইগুলো যে একটা প্রোটিন একসাথে দিতে হবে। প্রোটিনের কাজ কী? প্রোটিন হচ্ছে নিউক্লিয় প্রোটিন, তারপরে ক্যারোটিন প্রোটিন, কোলোজেন প্রোটিন, ইনসুলিন। এখানে 5টা, এখানে 3টা, এখানে 2, এখানে 3, এখানে 4, CHNO, আর এখানে 5টা হচ্ছে নিউক্লিয় প্রোটিন, নিউক্লিয় প্রোটিন। তারপর হচ্ছে ক্যারোটিন প্রথমে হচ্ছে নিউক্লিয়, তারপর হচ্ছে ক্যারোটিন, কোলোজেন, ইনসুলিন এবং হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন। তাহলে নিক্যাকোহিহি। তাহলে এখানে যদি বিভিন্ন প্রকার হচ্ছে নিউক্লিয় প্রোটিন, প্রথমটা হচ্ছে নিউক্লিয় প্রোটিন। তাহলে এখানে 2, 3, 4, এখানে একটা 5 দিতে হবে। 2, 3, এখানে হচ্ছে CHNO 4, এখানে হচ্ছে 5, সেটা হচ্ছে নিউক্লিয় প্রোটিন। তারপর নিউক্লিয় প্রোটিন, তারপরে হচ্ছে নিক্যাকোহিই বা নিকাইহিকো। এটা হচ্ছে নিউক্লিয় প্রোটিন, এটা হচ্ছে ক্যালোজেন, এটা হচ্ছে ইনসুলিন, এটা হচ্ছে হিমোগ্লোবিন এবং এটা হচ্ছে কোলোজেন। নিকাইহিকো। আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে নিকাইহিকো। নিউক্লিয় প্রোটিন, ক্যালোজেন, ইনসুলিন, হিমোগ্লোবিন এবং হচ্ছে কোলোজেন। তো নিউক্লিয় প্রোটিন হচ্ছে নিউক্লিয়াস ও প্রোটিনের সমন্বয়ে। নিউক্লিয় প্রোটিন তাহলে নিউক্লিয়াস ও প্রোটিনের সমন্বয়ে গঠিত, যা নিউক্লিয়াসের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। ব্যাস, আমি এত দরকার নেই। এর প্রকৃতি ও নিউক্লিয়াস ও প্রোটিন এটা কী করবে, এই নিউক্লিয়াসে এই দুটো মিলে কী করবে, কী করবে নিউক্লিয়াস ও প্রোটিনের উপাদান। এটা হচ্ছে নিউক্লিয়াসের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে, স্বাভাবিক। নিউক্লিয় প্রোটিন হচ্ছে নিউক্লিয়াস ও প্রোটিনের সমন্বয়ে গঠিত। নিউক্লিয়াস না, মানে এটা নিউক্লিক ও প্রোটিনের সমন্বয়ে গঠিত। এটা তো নিউক্লিয়াস, মানে নিউক্লিক ও প্রোটিনের সমন্বয়ে গঠিত হবে। যাই হোক, এটা দেখতে হবে নিউক্লিয়াস ও প্রোটিনের সমন্বয়ে গঠিত, যা নিউক্লিয়াসের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। ক্যারোটিন এটি একটা সাধারণ প্রোটিন। এটা সাধারণ প্রোটিন। আমাদের যে কেটোনা, নখ, চুল, কাঠ, এই যে কেটোনা, এটা একটা সাধারণ প্রোটিন। নখ, চুল, কাঠ এগুলো ব্যথা করে না, তো এটা হচ্ছে ক্যারোটিন। আচ্ছা আগে হচ্ছে তাহলে এটা বলছে ক্যারোটিন বা ক্যারোটিন। ইনসুলিন হচ্ছে একটা হরমোন যা ডায়াবেটিসের গ্লুকোজের বিভাগ নিয়ন্ত্রণ করে। হিমোগ্লোবিন, এটা হচ্ছে একটা কনজুগেটেড প্রোটিন, কারণ হিমো এবং গ্লোবিন, এটাও নিউক্লিয় প্রোটিন, একটা কনজুগেটেড প্রোটিন, এটা হচ্ছে কনজুগেটেড প্রোটিন। এভাবে লিখতে হবে নিউক্লিয় প্রোটিন, কনজুগেটেড প্রোটিন। হিমোগ্লোবিন একটা কনজুগেটেড প্রোটিন যা হিম ও গ্লোবিনের সমন্বয়ে গঠিত, যা নিউক্লিক অ্যাসিড ও প্রোটিনের সমন্বয়ে গঠিত, যা নিউক্লিয়াসের প্রোটিনের সমন্বয়ে গঠিত হয়ে নিউক্লিয়াসের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। হিমোগ্লোবিনের সমন্বয়ে গঠিত। এটি হিমোগ্লোবিনের কাজ কি? রক্তে অক্সিজেন বহন করা বা হিমোগ্লোবিনের কাজ হচ্ছে হিমোগ্লোবিনের উপস্থিতির কারণে রক্তের রং হচ্ছে লাল হয়। কোলোজেন প্রতিদিন আসে, এটাও হচ্ছে প্রোটিন,
এটা হচ্ছে টিস্যু চর্ম গঠনকারী উপাদান। কোলোজেন কালো, কালো টিস্যু বা চর্ম গঠনকারী, কালোজেন কালো, এটা হচ্ছে কোলোজেন বা কালো। আমরা যে কালো হয় এই জন্য, অর্থাৎ কালো জিনিসের হরমোন বা টিস্যু বা চর্ম গঠন করে। তাহলে এই জিনিসটা তো আমি বুঝতে পারলাম যে এটা কোথা থেকে আসলো। এটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড, হিস্টোন, নন হিস্টোন 3 প্রকার, 4 হচ্ছে CHN এবং 5 হচ্ছে নিকোইহিকো। প্রোটিন সংশ্লেষণের কয়েকটি ধাপ। প্রোটিন সংশ্লেষণ যখন করবো তখন কয়টি ধাপে হয়? প্রোটিন যখন সংশ্লেষণ তখন দুটি। একটা হচ্ছে প্রোটিন সংশ্লেষণের কয়টি ধাপ সম্বন্ধে হচ্ছে ট্রান্সক্রিপশন, একটা হচ্ছে ট্রান্সলেশন। একটা হচ্ছে ট্রান্সক্রিপশন, একটা হচ্ছে প্রোটিন যে সংশ্লেষণ হবে, এই যে প্রোটিন সংশ্লেষণ হচ্ছে এটা কয়টা ধাপে হচ্ছে? এটা হচ্ছে 2টা ধাপে হচ্ছে। ডিএনএ যে প্রোটিন সংশ্লেষণ করবে এটা হচ্ছে 2টা ধাপে হবে। একটা হচ্ছে প্রোটিন সংশ্লেষণ হবে, প্রোটিন যে সংশ্লেষণ হবে সেটা কয়টা ধাপে হবে? প্রোটিন সংশ্লেষণ হবে 2টা ধাপে, একটা হচ্ছে ট্রান্সক্রিপশন, একটা হচ্ছে ট্রান্সলেশন। একটা হচ্ছে ট্রান্সক্রিপশন, একটা হচ্ছে ট্রান্সলেশন, 2টা ধাপে সংশ্লেষণ, একটা হচ্ছে ট্রান্সক্রিপশন, একটা হচ্ছে ট্রান্সলেশন। সেই ধাপ কয়টি ধাপে? প্রোটিন সংশ্লেষণ হচ্ছে, প্রোটিন যে সংশ্লেষণ হচ্ছে, প্রোটিন সংশ্লেষণ হবে ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন। এই যে ট্রান্সক্রিপশন অ্যান্ড ট্রান্সলেশন, ট্রান্সক্রিপশন অ্যান্ড ট্রান্সলেশন, প্রোটিন সংশ্লেষণ হবে 2টি ধাপে। প্রোটিনে থাকে হিস্টোন এবং নন হিস্টোন। প্রোটিন হচ্ছে 3 প্রকার: সরল প্রোটিন, উৎপাদিত প্রোটিন, যৌগিক প্রোটিন। প্রোটিনের গঠন হচ্ছে CHNO এবং বিভিন্ন প্রকার প্রোটিনের ভিতরে হচ্ছে নিউক্লিক অ্যাসিড, নিউক্লিওপ্রোটিন, তারপর হচ্ছে নিকোতে হচ্ছে কোলোজেন, তারপর হচ্ছে নিকাই, ক্যাতে হচ্ছে ক্যারোটিন, ইতে হচ্ছে ইনসুলিন, হিতে হচ্ছে হিমোগ্লোবিন, কোলোতে হচ্ছে কোলোজেন। এবং প্রোটিন সংশ্লেষণ হয়, প্রোটিন যখন সংশ্লেষণ হবে, যে প্রোটিন সংশ্লেষণ হবে 2টো করে, একটা হচ্ছে ট্রান্সক্রিপশন আর একটা হচ্ছে ট্রান্সলেশন বোঝা। ডিএনএ হেলিক্স বা দ্বিসূত্রক, এটাকে প্রথমে রেপ্লিকেশন হয়ে ডিএনএ অণুতে আসে। দেখো আমি কি বলছি যে কীভাবে আসবে ডিএনএ, এটাকে রেপ্লিকেশন হয়ে এখানে যেটা আসবে ডিএনএ, এটা রেপ্লিকেশন হয়ে আরএনএতে আসছে। ডিএনএ ডি হেলিক্স এটা রেপ্লিকেশন হয়ে আরএনএতে আসছে। আরএনএ থেকে কি হচ্ছে, আরএনএ থেকে রেপ্লিকেশন হচ্ছে, ডিএনএ ডি হেলিক্স থেকে ডিএনএতে আসছে, অর্থাৎ ডিএনএ ডি হেলিক্স থেকে ডিএনএ অণুতে আসছে। এটাকে এটা হচ্ছে ডিএনএ থেকে ডিএনএ অণু, তারপর হচ্ছে আরএনএ থেকে হচ্ছে একদম আরএনএ থেকে যে প্রোটিনে আসছে, আরএনএ থেকে প্রোটিন সেটা ট্রান্সলেশন, আর ডিএনএ অণু থেকে এখানে হচ্ছে ট্রান্সক্রিপশন। এটা হচ্ছে ট্রান্সক্রিপশন, এটা হচ্ছে ট্রান্সলেশন। অর্থাৎ ডিএনএ থেকে যে আরএনএতে আসছে, এবার হচ্ছে ডিএনএ প্রোটিন সংশ্লেষণ করে, তাহলে ডিএনএ আরএনএ সংশ্লেষ করে, ডিএনএ হচ্ছে এবার আরএনএ হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করে। তাহলে এখান থেকে এটা যে যাচ্ছে এটা হচ্ছে ট্রান্সক্রিপশন, এটা হচ্ছে ট্রান্সক্রিপশন ডিএনএ অণু, ডিএনএ। তাহলে আমি বললো ডিএনএ ডি হেলিক্স। কীভাবে প্রোটিন এখানে যে সংশ্লেষণ হচ্ছে, কীভাবে সংশ্লেষণ হচ্ছে, এটা আরএনএ থেকে ডিএনএ অণু, ডিএনএ ডি হেলিক্স, ডিএনএ ডি হেলিক্স থেকে এটা কী হচ্ছে প্রতিলিপিকরণ বা প্রতিলিপিকরণ বা রেপ্লিকেশন বোঝা ডিএনএ অণু থেকে এটা হচ্ছে ট্রান্সক্রিপশন, এটা হচ্ছে ট্রান্সলেশন, এটা হচ্ছে ট্রান্সলেশন। অর্থাৎ আমরা যখন এখানে দেখতেছি ডিএনএ থেকে এখানে এটা হচ্ছে মানে যে ডিএনএ থেকে ডিএনএ এটা হচ্ছে ট্রান্সক্রিপশন, এটা হচ্ছে ট্রান্সলেশন। প্রোটিন কীভাবে সংশ্লেষণ হচ্ছে, ডিএনএর একটা ডি হেলিক্স মডেল ওখান থেকে আসতেছে, প্রতিলিপিকরণ হয়ে ডিএনএ অণুতে আসছে, এখান থেকে হচ্ছে ট্রান্সক্রিপশন হয়ে এখানে ট্রান্সলেশন হয়ে প্রোটিন সংশ্লেষণ হচ্ছে। ট্রান্সক্রিপশন প্রক্রিয়া হচ্ছে দ্বিসূত্রক থেকে বার্তাবক আরএনএ সংশ্লেষণ হওয়া প্রক্রিয়াকে ট্রান্সক্রিপশন বলে। ট্রান্সক্রিপশন এইটাকে ট্রান্সক্রিপশন বলে এখান থেকে এই পর্যন্ত। অর্থাৎ ডিএনএ ডি হেলিক্স থেকে আমি যখন ট্রান্সক্রিপশন করব তখন ট্রান্সক্রিপশনের সময় আমার এখানে মনে রাখতে হবে এটা হচ্ছে কি এখান থেকে এইটুকু হচ্ছে এখান থেকে যে এইটুকু যাচ্ছে এইটুকু হচ্ছে ট্রান্সলেশন, এখান থেকে হচ্ছে ট্রান্সক্রিপশন। তাহলে আমার যদি বলে প্রথমটা হচ্ছে ট্রান্সক্রিপশন, পরটা হচ্ছে ট্রান্সলেশন হচ্ছে ডিএনএ ডি সূত্রক থেকে রেপ্লিকেশনের মধ্যে ডিএনএ অণু সৃষ্টি, সেই ডিএনএ অণু থেকে আরএনএ সংশ্লেষণ হওয়ার প্রক্রিয়াকে আরএনএ সংশ্লেষণ হওয়ার প্রক্রিয়াকে ট্রান্সক্রিপশন বলে। ট্রান্সক্রিপশন প্রক্রিয়া
ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার বর্ণনা দাও। কীভাবে ট্রান্সক্রিপশন হচ্ছে? ট্রান্সক্রিপশন, এটা হচ্ছে ট্রান্সক্রিপশন, এটা হচ্ছে ট্রান্সক্রিপশন, এটা হচ্ছে ট্রান্সলেশন, এটা ট্রান্সক্রিপশন, এটা হচ্ছে ট্রান্সলেশন, এটা ট্রান্সক্রিপশন, এটা হচ্ছে ট্রান্সলেশন। ডিএনএর কাজ হচ্ছে আরএনএকে হচ্ছে ইয়ে করা, আরএনএকে সংশ্লেষ করা। আরএনএর কাজ হচ্ছে প্রোটিনকে সংশ্লেষ করা। ডিএনএ যখন আরএনএকে সংশ্লেষ করে এটা হচ্ছে ট্রান্সক্রিপশন। হচ্ছে ডিএনএ দ্বিসূত্রক থেকে প্রতিলিপিকরণ প্রক্রিয়া ডিএনএ অণু এভাবে দেব। ডিএনএ অণু থেকে এভাবে বলতে ডিএনএ অণু থেকে আরএনএ সংশ্লেষ হওয়ার প্রক্রিয়াকে ডিএনএ অণু থেকে আরএনএ সংশ্লেষ হওয়ার প্রক্রিয়া ডিএনএ অণু থেকে বার্তাবাহক আরএনএ সংশ্লেষ হওয়ার প্রক্রিয়াকে, এখানে কোন আরএনএ সংশ্লেষ হবে? এটা হচ্ছে বার্তাবাহক আরএনএ। এখানে আরএনএ তো আরএনএ অনেকগুলো প্রকারভেদ আছে। এমআরএনএ, ডিএনএ অণু থেকে এমআরএনএ অর্থাৎ সংশ্লেষ হওয়ার প্রক্রিয়াকে ট্রান্সক্রিপশন বলে। ট্রান্সক্রিপশনের জন্য প্রথমে হচ্ছে ট্রান্সক্রিপশনের সূচনা করতে হবে। ট্রান্সক্রিপশনের জন্য প্রথমে ট্রান্সক্রিপশনের সূচনা, তারপর ট্রান্সক্রিপশনের শৃঙ্খলা বর্ধিতকরণ এবং তারপর হচ্ছে শৃঙ্খল বর্ধিতকরণ এবং সমাপ্তিকরণ। এগুলো মুখস্থ করতে হবে বারবার করে। ট্রান্সক্রিপশনটা কি? ট্রান্সক্রিপশনটা যখনই বলবে তখন আমরা ধরতে হবে এটা ট্রান্সক্রিপশন, এটা হচ্ছে ট্রান্সলেশন, এটা হচ্ছে ট্রান্সক্রিপশন, অর্থাৎ এটাকে আমরা ট্রান্সক্রিপশন বলছি, এটাকে ট্রান্সক্রিপশন বলছি, এটা হচ্ছে ট্রান্সলেশন। ট্রান্সক্রিপশন হচ্ছে ডিএনএ অণু থেকে বার্তাবাহক আরএনএর সংশ্লেষ হওয়ার প্রক্রিয়াকে ট্রান্সক্রিপশন বলে। এর প্রথমটা হচ্ছে সূচনা করতে হবে। শৃঙ্খল কীভাবে যাচ্ছে? শৃঙ্খল বর্ধিতকরণ এবং শৃঙ্খল সমাপ্তিকরণ। শৃঙ্খল বর্ধিতকরণ এবং শৃঙ্খল সমাপ্তিকরণ, তিনটে প্রক্রিয়া। ডিএনএ সূচনা, তারপর হচ্ছে ডিএনএ শৃঙ্খল বর্ধিতকরণ এবং ডিএনএ সমাপ্তিকরণ। সূচনা সমাপ্তিকরণ মাঝখানে হচ্ছে শৃঙ্খল বর্ধিতকরণ। আরেকটা ট্রান্সলেশন অর্থকরণ প্রক্রিয়া কি? এখান থেকে যে ট্রান্সলেশন করব, এখানে অ্যামাইনো অ্যাসিডকে সক্রিয়করণ করতে হবে। এটাকে সংশ্লেষণ করব কি? প্রোটিনকে সক্রিয়করণ করতে হবে। প্রোটিন অ্যাসিডকে টিআরএনএতে স্থানান্তর করতে হবে। এবার হচ্ছে প্রোটিন সংশ্লেষণের সূচনা হবে, শৃঙ্খল বর্ধিতকরণ হবে, প্রোটিনের শৃঙ্খল বর্ধিতকরণ, শৃঙ্খল সমাপ্তিকরণ, তিনটে। কিন্তু তার আগে কাজটা করতে হবে কি? আর এটা তো দেখো, এটা কিন্তু এমআরএনএ আসলো। এবার এটা হচ্ছে ট্রান্সক্রিপশন, এটা হচ্ছে ট্রান্সলেশন। আর তাহলে প্রথম কাজটা হচ্ছে কি? প্রোটিনকে সক্রিয়করণ বা অ্যামাইনো অ্যাসিডকে সক্রিয়করণ করতে হবে। তারপর অ্যামাইনো অ্যাসিডকে টিআরএনএতে স্থানান্তর। অ্যামাইনো অ্যাসিডকে এটা হচ্ছে এমআরএনএ, এটা হচ্ছে টিআরএনএ। তাহলে অ্যামাইনো অ্যাসিডকে এখানে এমআরএনএ, হচ্ছে টিআরএনএকে সক্রিয়করণ করতে হবে। তারপরেরটা হচ্ছে কি? যে ট্রান্সক্রিপশনের সূচনা বা প্রোটিন সংশ্লেষণের সূচনা, শৃঙ্খল বর্ধন এবং হচ্ছে শৃঙ্খল সমাপ্তিকরণ। এটা প্র্যাকটিস করলেই পড়া যাবে। অর্থাৎ এখানে তিনটে ধাপ। এখানে হচ্ছে তিনটে ধাপ। একটা হচ্ছে ট্রান্সক্রিপশনের সূচনা, একটা হচ্ছে আরএনএ শৃঙ্খল বর্ধনকরণ এবং হচ্ছে আরএনএ শৃঙ্খল সমাপ্তিকরণ। ঠিক একইভাবে এখানে হচ্ছে প্রোটিন সংশ্লেষণের সূচনা, এখানে তিনটে: প্রোটিন সূচনা, বর্ধিতকরণ, সমাপ্তিকরণ। এর আগে হচ্ছে কি? অ্যামাইনো অ্যাসিডকে সক্রিয়করণ এবং অ্যামাইনো অ্যাসিডকে টিআরএনএতে স্থানান্তর। ডিএনএ প্রতিলিপন কাকে বলে? যে ডিএনএ যে প্রতিলিপন কাকে বলে? যে ডিএনএ থেকে যে ডিএনএ অনুলিপন কাকে বলে? যে প্রক্রিয়ায় ডিএনএ দ্বিসূত্রক হুবহু আরেকটি ডিএনএ অণুর সৃষ্টি করে ডিএনএ প্রতিলিপন। ডিএনএ হেলিক্স থেকে ডিএনএ, এটা হচ্ছে প্রতিলিপন। যে প্রক্রিয়ায় ডিএনএ হেলিক্স বা দ্বিসূত্রক হুবহু আরেকটি ডিএনএ অণুর সৃষ্টি করে, এই প্রক্রিয়াকে প্রতিলিপিকরণ বলে। এটা প্রতিলিপিকরণ, এটা ট্রান্সলেশন এবং এটা হচ্ছে কি? ট্রান্সক্রিপশন, এটা হচ্ছে ট্রান্সলেশন। আমি যদি একটা ভালো অবস্থানে দেখি, তাহলে আমি এই যে এইটাতে দেখি, এই যে আছে এইটা হচ্ছে ট্রান্সক্রিপশন, এটা হচ্ছে ট্রান্সলেশন। এটাতে তিনটা ধাপ, এটাতে হচ্ছে পাঁচটা ধাপ। আর এখানে হচ্ছে ডিএনএর হেলিক্স। আর এই হেলিক্সের পরে এখানে যেটুকু থাকবে এটা হচ্ছে প্রতিলিপিকরণ। তাহলে প্রতিলিপিকরণ হচ্ছে ডিএনএ হেলিক্স অণুকে যে প্রক্রিয়ায় হুবহু আরেকটি ডিএনএ অণুর সৃষ্টি করা হয় সেটাকেই বলা হচ্ছে প্রতিলিপিকরণ।
এই যে ডিএনএ ডি হেলিক্সকে বা দ্বি সূত্রককে যে প্রক্রিয়ায় ডিএনএ আরেকটি হুবাহু ডিএনএ অণু সৃষ্টি করা হয় তাকে রেপ্লিকেশন বা প্রতিলিপিকরণ বলে। ডিএনএ প্রতিলিপন কাকে বলে? যখন ডিএনএ প্রতিলিপন বলবে তখন আমি পুরো ডিএনএতে চলে যাব। ডিএনএ ডি হেলিক্স, এখানে হচ্ছে প্রতিলিপন, এটা হচ্ছে ট্রান্সলেশন, এটা হচ্ছে ট্রান্সক্রিপশন, প্রতিলিপিকরণ, তারপর হচ্ছে ট্রান্সক্রিপশন, তারপর হচ্ছে ট্রান্সলেশন। ঠিক আছে? তো হ্যাঁ, এটি একটি প্রতিসম প্রক্রিয়া। এটা এর বৈশিষ্ট্য কি? প্রতিলিপন কাকে বলে? এটা একটা কি বৈশিষ্ট্য হচ্ছে, এটা একটা প্রতিসম প্রক্রিয়া, এটা একটি অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়া। এটা একটি প্রতিসম, এটা মনে রাখতে হবে। এটি একটি প্রতিসম প্রক্রিয়া, হুবাহু যখন হচ্ছে তখন এটা একটা প্রতিসম প্রক্রিয়া। এটা একটা প্রতিসম প্রক্রিয়া, এটা হচ্ছে অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়া। মনে রাখতে হবে এটি একটি প্রতিসম প্রক্রিয়া, এটা একটা প্রতিসম প্রক্রিয়া এবং অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়া। এটা হচ্ছে প্রতিলিপন বা প্রতিসম প্রক্রিয়া, এটা একটা প্রতিসম প্রক্রিয়া। যদি মনে থাকে একটাই, এটা একটি প্রতিসম প্রক্রিয়া। যেহেতু এটি একটি প্রতিসম প্রক্রিয়া, কারণ এই প্রক্রিয়ায় ডিএনএ ডি সূত্রকণিতে আরেকটি অণুর সৃষ্টি করা হয়। শেষ। এটা দিয়ে ব্যাখ্যা করে দিতে পারবো। ডিএনএর জৈবনিক তাৎপর্য কী? ডিএনএর তো এতক্ষণ বিস্তারিত দিলাম। জৈবনিক তাৎপর্য হচ্ছে কি, এটার গুরুত্ব কী, কেন ডিএনএ প্রয়োজন। আমি অবশ্যই এগুলো আসলে লিখবো না। আমি যে জিনিসটা লিখবো সেটা হচ্ছে ডিএনএর কাজটা কি। ডিএনএর কাজ হচ্ছে ডিএনএর মাধ্যমেই পিতামাতার যে বৈশিষ্ট্য এটা সন্তান সন্ততিতে স্থানান্তরিত হয়। এটাই হচ্ছে জৈবনিক প্রচলিত, এবং স্থানিত হওয়ার সময় এটা নির্ভুলভাবে হয়, অর্থাৎ কোষের ভিতর নির্ভুল প্রতিলিপি সৃষ্টি করে। এই যে প্রতিলিপিটা সৃষ্টি করছে এটা একদম নির্ভুল প্রতিলিপি সৃষ্টি করে, এবং এই যে গঠন কাঠামো খুবই স্থায়ী। ডিএনএর গঠন কাঠামো খুবই স্থায়ী, বিশেষ কোনো কারণ ছাড়া এর খুব কম পরিবর্তন ঘটে। এখন এই জিনিসটা মনে রাখি, ডিএনএর গুরুত্বটা কী এটা আমি একটু বুঝে বলি। পিতামাতার বৈশিষ্ট্য সন্তান সন্ততিতে খুব কীভাবে যাবে, পিতামাতার যে বৈশিষ্ট্য সন্তান সন্ততিতে খুব ভালোভাবে স্থানান্তরিত হয়। এখন স্থানান্তরিত হওয়ার সময় কোনো ভুল হবে না, নির্ভুলভাবে এটা কি প্রতিলিপিকরণ করে, কারণ এটা খুবই একটা স্থায়ী এর গঠন, কারণ এর যে গঠন কাঠামো এটা খুবই স্থায়ী, বিশেষ কোনো কারণ ছাড়া এটা খুবই কম পরিবর্তন ঘটে। ডিএনএ এখন বলছে ডিএনএ ডাবল হেলিক্স মডেলটা কী, এর বর্ণনা করো। ডিএনএ যে ডাবল হেলিক্স মডেলটা কী, এটা হচ্ছে এর বর্ণনা করতে হবে। আচ্ছা, ডিএনএর অণুতে রাসায়নিক পদার্থসমূহ কীভাবে সজ্জিত থেকে ডিএনএ সূত্র গঠন করে সে সম্পর্কে 1953 সালে বিজ্ঞানী ওয়াটসন ও ক্রিকের একটি মডেল প্রদান করে, যা ডিএনএ ডাবল হেলিক্স মডেল নামে পরিচিত। অর্থাৎ আমরা যে ডিএনএ অণুটাকে জানি, ধরলাম এই এবং এই, এইভাবে গিয়ে এটা এইভাবে চলে গেল, অর্থাৎ এই অর্থাৎ এটা যদি এরকমভাবে যায় তাহলে কি হলো, এটাই তো ডিএনএ, তাই না? এখন ডিএনএ অণুতে এই যে ডিএনএর অণুতে রাসায়নিক পদার্থসমূহ কী কী? ডিএনএ অণুতে আমি তুমি গরু ছাগল, অর্থাৎ এই যে ডিএনএ যে অণু, এইভাবে বলছে ডিএনএ অণুতে এটা হচ্ছে ডিএনএ অণুতে পদার্থসমূহ কীভাবে সজ্জিত থেকে রাসায়নিক পদার্থ, এই যে রাসায়নিক পদার্থের ভিতরে আছে নাইট্রোজেন বেস, অর্থাৎ ডিএনএ অণুতে শুধু নাইট্রোজেন বেস না তো, ফসফরিক অণু অন্যান্য যেগুলো আছে, অর্থাৎ ডিএনএ অণুতে রাসায়নিক যে পদার্থসমূহ কীভাবে সজ্জিত থেকে ডিএনএ সূত্র গঠন করে। এই যে একটা সূত্র গঠন করে, অর্থাৎ ডিএনএ যেটা সূত্র, সেই সূত্র গঠন করে ডিএনএ সূত্র গঠন, অর্থাৎ ডিএনএ অণুতে রাসায়নিক পদার্থসমূহ কীভাবে সজ্জিত থেকে একটি ডিএনএ সূত্র গঠন করে থেকে সে সম্পর্কে 1953 সালে বিজ্ঞানী ওয়াটসন ও ক্রিক একটি মডেল প্রদান করেন, যা ডিএনএ ডাবল হেলিক্স মডেল নামে পরিচিত। অর্থাৎ বলতে যাচ্ছে ডিএনএর এই যে ডিএনএর অণুতে রাসায়নিক উপাদানসমূহ কীভাবে সজ্জিত থেকে ডিএনএ সূত্র গঠন করে। ডিএনএর একটা সূত্র আছে, ডিএনএ এই সূত্র, তাহলে কীভাবে ডিএনএ অণুতে রাসায়নিক উপাদানসমূহ কীভাবে সজ্জিত থেকে ডিএনএ সূত্র গঠন করে সে সম্পর্কে বিজ্ঞানী 1953 সালে বিজ্ঞানী ওয়াটসন ও ক্রিক একটি মডেল প্রদান করে, যা ডিএনএ ডাবল হেলিক্স দ্বিসূত্রক
মডেল নামে পরিচিত, যা দ্বিসূত্রক একটি কীভাবে কাজ করে, সূত্র গঠন করে সেটাই। দ্বি হেলিক্স হচ্ছে সূত্র, ডাবল সূত্র, অর্থাৎ কী সূত্র আবিষ্কার করে, সূত্র থেকে ডিএনএ সূত্রক আবিষ্কার করেন, মানে সূত্রক, হেলিক্স হচ্ছে সূত্রক, সূত্রক গঠন করে, সূত্র গঠন করে, সে সম্পর্কে একটা মডেল প্রদান করে। অর্থাৎ ডিএনএ অনুসমূহ ডিএনএ অণুতে রাসায়নিক উপাদানসমূহ রাসায়নিক কীভাবে সূত্রিত থেকে একটি ডিএনএ সূত্র গঠন করে সে সম্পর্কে 1953 সালে ওয়াটসন ও ক্রিক যে মতামত যে একটা মডেল প্রদান করেন, সেটা হচ্ছে ডিএনএ ডাবল এ। এর গঠন তো আমি তো জানি, এর গঠন হচ্ছে কীভাবে রাসায়নিক পদার্থ, এর গঠন হচ্ছে নাইট্রোজেন বেস, পেন্টোজ শর্করা এবং ফসফেট অণু, এই তিনটে। নাইট্রোজেন বেস হিসেবে কী কী আছে, পেন্টোজ শর্করা হিসেবে কী কী আছে, পেন্টোজ শর্করা ও নাইট্রোজেন বেস একসাথে যুক্ত হয়ে এরা হচ্ছে নিউক্লিওসাইড। তাহলে আমি এখানে যে জিনিসটা বলছি নিউক্লিওসাইড, তাহলে এই জিনিসটা দেখাতে হবে ডিএনএ, তখন ডিএনএর এই জিনিসটা ব্যাখ্যা করব, এখানে হচ্ছে নাইট্রোজেন বেস, আমি তুমি গরু ছাগল এই জিনিসটা থাকতেছে, এবং আমি তুমি যে গরু ছাগল থাকতেছে এর এইটাই এখানে লিখে দেয়, এর অ্যাডেনিন এবং গুয়ানিনের সমন্বয়ে গঠিত হয় পিউরিন, এবং থাইমিন এবং সাইটোসিনের সমন্বয়ে গঠিত হয় পাইরিমিডিন। এবার হচ্ছে পেন্টোজ শর্করা, এখানে 5 কার্বন বিশিষ্ট ডিঅক্সিরাইবোজ কী থাকে, পেন্টোজ শর্করা হচ্ছে থাকে। এবার এই পেন্টোজ শর্করা, নাইট্রোজেন বেস এবং ফসফেট অণু একসাথে মিলে হয় নিউক্লিওসাইড, এবং নাইট্রোজেন বেস ও পেন্টোজ শর্করা একসাথে এই দুটো মিলে হয় হচ্ছে নিউক্লিওটাইড। এটা হচ্ছে ফসফেট অণু যখন যাবে তখন আমি যাবো, অর্থাৎ এই দুটো আগে যাই। তাহলে কোন দুটো হলো, দেখো এইটা হচ্ছে পেন্টোজ শর্করা যখন আছে তাহলে এই দুটো মিলে কী হচ্ছে নিউক্লিওসাইড। যখন ফসফেট অণুতে যাব তখন এই যে নিউক্লিওসাইডের সাথে ফসফেট অণু যুক্ত হয়ে গঠিত হচ্ছে নিউক্লিওটাইড। কতগুলো, এবার এই যে নিউক্লিওটাইড হলো, এবার একটা নিউক্লিওটাইড হলো, কতগুলো নিউক্লিওটাইড একসাথে যুক্ত হয়ে গঠন করে একটি পলিনিউক্লিওটাইড। কতগুলো নিউক্লিওসাইড একসাথে যুক্ত হয়ে গঠন করবে পলিনিউক্লিওটাইড, যা পরবর্তীতে একটি পূর্ণাঙ্গ ডিএনএ গঠন করে। এই যে এইভাবে এই একটা এইগুলো হচ্ছে পলিনিউক্লিওটাইড। এগুলো কি, এই একটা নিউক্লিওটাইড, অনেকগুলো নিউক্লিওটাইড এর সাথে গঠিত একটা পলিনিউক্লিওটাইড। এটা এইভাবে তখন কি হয়ে যাচ্ছে, তারপর এইগুলো মিলে একটা ডিএনএ গঠন হয়। এটাই হচ্ছে এর বিষয়, সহজ আছে। যে নাইট্রোজেন বেস এগুলো জাস্ট এইটাকে সুন্দরভাবে ব্যাখ্যা করতে হবে। এই যখন চিত্রটা আঁকবো তখন এরকম একটা দাগ দেবো, এটা হচ্ছে 3 ইঞ্চি, এটা হচ্ছে 5 ইঞ্চি, এটা হচ্ছে তাহলে এটা যখন এরকম হবে তাহলে এটা হচ্ছে 5 ইঞ্চি, এটা হচ্ছে 3 ইঞ্চি। তখন এখান থেকে এরকম করে এখানে ইচ্ছা মতো লিখবো আমি তুমি গরু ছাগল, লাস্টেটা খালি 3টে করে, আচ্ছা ইচ্ছা মতো এখানে 3টা, এখানে 2টো 3টে, এরকম করে 2টো 3টে এভাবে দিয়ে এটা ডিএনএ দ্বিসূত্রক মডেল। ক্রোমোজোমকে কেন বংশগতির বৈশিষ্ট্য বলা হয়? মূল বিষয়গুলো, কঠিন বিষয়গুলো শেষ, এখন কারণগুলো পড়ব। বলছে যে ক্রোমোজোমকে কেন বংশগতির বৈশিষ্ট্য ধারক বলা হয়। ক্রোমোজোম হলো নিউক্লিয়াসের অভ্যন্তরে সুতার মতো পেঁচানো নমনীয় বস্তু, যা অসংখ্য জিন বহন করে। এই জিনের মাধ্যমেই, বা জিন হচ্ছে কি, জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ক্ষুদ্রতম একক ক্রোমোজোমের ভিতরে অবস্থান করে। পিতামাতার বৈশিষ্ট্য জিনের মাধ্যমে তার সন্তান সন্ততিতে স্থানান্তরিত হয়। ডিএনএটা হচ্ছে, এই পুরোটা হচ্ছে ডিএনএ, এর সংক্ষিপ্ত অংশটুকু হচ্ছে জিন, এই সংক্ষিপ্ত অংশের জিনের মাধ্যমেই হচ্ছে সন্তান সন্ততিতে স্থানান্তরিত করে। এই জন্য যদি বলে ক্রোমোজোমকে কেন বংশগতির বৈশিষ্ট্য বলা হয় তাও একই, যদি বলে ডিএনএকে কেন বংশগতির বৈশিষ্ট্য বলা হয় তাও একই দিতে হবে, এবং যদি বলে জিনকে কেন বংশগতির বৈশিষ্ট্য বলা হয় কারণ এরা ক্রোমোজোমের অবস্থান থাকে, এবং এই জিন, ডিএনএ বা ক্রোমোজোমের মাধ্যমেই পিতামাতার বৈশিষ্ট্য সন্তান সন্ততিতে স্থানান্তরিত হয়। এই জন্য ক্রোমোজোমকে বংশগতির বৈশিষ্ট্য ধারক ও বাহক বলা হচ্ছে। শেষ। অ্যামাইনো অ্যাসিড কি? অ্যামাইনো অ্যাসিড বা আমিষ হচ্ছে, অ্যামাইনো অ্যাসিড হচ্ছে প্রোটিনের মূল গাঠনিক উপাদান। এর আগে পড়েছিলাম প্রোটিন কি। প্রোটিন হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের পলিমার। আর তাহলে অ্যামাইনো অ্যাসিড হচ্ছে প্রোটিনের মূল গাঠনিক উপাদান। অ্যামাইনো অ্যাসিড প্রোটিনের মূল গাঠনিক উপাদান একক। অ্যামাইনো অ্যাসিডের বৈশিষ্ট্য কি, প্রোটিনের যে বৈশিষ্ট্য সেটাই পাওয়া যাবে। অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন কি হচ্ছে অ্যামাইনো অ্যাসিড কি, এর বৈশিষ্ট্য কি? অ্যামাইনো অ্যাসিড হচ্ছে মানবদেহের সকল অ্যামাইনো অ্যাসিডই হচ্ছে, এর বৈশিষ্ট্য হচ্ছে কি, অ্যামাইনো অ্যাসিডের বৈশিষ্ট্য কি, অ্যামাইনো অ্যাসিড কী দ্বারা গঠিত, এটা তো কার্বনের বৈশিষ্ট্য, তো আমি এগুলো দিব না। এগুলো হচ্ছে হাইড্রোলাইসিস করলে অ্যামাইনো অ্যাসিড প্রোটিনকে এনজাইম দ্বারা হাইড্রোলাইসিস
হাইড্রোলাইসিস করলে অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়। অ্যামাইনো অ্যাসিড থাকলে অ্যামাইনো অ্যাসিড হচ্ছে মানে এই যে অ্যামাইনো অ্যাসিডে এই চিহ্নটা মনে রাখতে হবে। আর এই চিহ্নটা যখন মনে রাখবো তখন আমি এই জিনিসটা মনে রাখতে পারবো, অ্যামাইনো অ্যাসিড এটাই হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের চিহ্ন। তো অ্যামাইনো অ্যাসিড যখন এটার কথা মানবদেহে অবস্থিত, মানবদেহে বিদ্যমান সকল অ্যামাইনো অ্যাসিডই হচ্ছে এই অ্যামাইনো অ্যাসিড। এবং প্রোটিনকে যদি এবং ওই যে অ্যামাইনো অ্যাসিড বা প্রোটিন বলা হয় কেন, অ্যামাইনো অ্যাসিড প্রোটিন বলা এই একটা, আর একটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড হচ্ছে প্রোটিনকে যদি আমি প্রোটিনকে যদি আমি এনজাইম দ্বারা প্রোটিনকে হাইড্রোলাইসিস করলে কিছু দরকার নেই, প্রোটিনকে যদি হাইড্রোলাইসিস করা হয় তাহলে অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়। প্রোটিনকে এনজাইম দ্বারা হাইড্রোলাইসিস করলে, যদি এটা মনে থাকে, এনজাইম দ্বারা হাইড্রোলাইসিস করলে কী থাকবে, প্রোটিনকে এনজাইম দ্বারা হাইড্রোলাইসিস করলে অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়। অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড কাকে বলে? এটা শরীরের অভ্যন্তরে তৈরি হয় না, খাদ্যের সাথে গ্রহণ করতে হয়, এটাই হচ্ছে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিডের কাজ হচ্ছে কি, এই অ্যামাইনো অ্যাসিড বা প্রোটিনের কাজ কি সেটাই লিখে দিলাম। রোগ প্রতিরোধ করে, ক্ষয়পূরণ করে, বৃদ্ধি সাধন করে, রক্তের বাফার দ্রবণ হিসেবে কাজ করে, মোটামুটি প্রোটিনের কাজগুলো লিখে দিলাম। ডিএনএ টেস্ট কাকে বলে? ডিএনএর বৈশিষ্ট্য দ্বারা কোনো ব্যক্তি, অর্থাৎ ডিএনএর যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য দ্বারা কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গকে চিহ্নিত করতে ব্যবহৃত পরীক্ষা হচ্ছে ডিএনএ টেস্ট। ডিএনএর যে বৈশিষ্ট্য দ্বারা কোনো ব্যক্তি, ডিএনএ টেস্ট কাকে বলে? আমি এখানে ডিএনএ টেস্ট করবে, অর্থাৎ তোমার ডিএনএ দ্বারা যদি তোমাকে চিহ্নিত করা যায় বা কোনো ডিএনএ মাধ্যমে যদি কোনো বৈশিষ্ট্য বা ব্যক্তিকে পরীক্ষা করে নির্ণয় করা যায়, সেটাই হচ্ছে ডিএনএ টেস্ট। এটা মূলত কিসের কারণে ডিএনএ টেস্ট করা হয়? সঠিক পিতৃর পরিচয় জানানোর জন্য, অপরাধী শনাক্তকরণের জন্য লাগে, অথবা জেনেটিক রোগ, এই 3 কারণে লাগে। কি রোগের ডিএনএ টেস্ট দরকার? ডিএনএ টেস্ট করা দরকার রোগ হলে, সেটা হচ্ছে ব্রেস্ট ও প্রোস্টেট ক্যান্সার, থ্যালাইসেমিয়া, এটা হচ্ছে এই টাইপ থ্যালাইসেমিয়া, এবং হচ্ছে ক্রুন ডিজিজ। এই 3টে মনে রাখতে হবে কি কারণে ডিএনএ টেস্ট দরকার। আচ্ছা, ডিএনএ টেস্ট, আপনি ডিএনএ টেস্ট কেন করতে হবে? আপনি প্রথমে দেখতে হবে ব্রেস্ট ক্যান্সার বা প্রোস্টেট ক্যান্সার, আপনি ডিএনএ কেন করতে হবে? আপনি কেন ডিএনএ টেস্ট করবে? ডায়না কেন ডিএনএ টেস্ট করবে? এর ব্রেস্ট ক্যান্সার আছে কিনা বা প্রোস্টেট ক্যান্সার আছে কিনা, এটার পি টাইপ থ্যালাসেমিয়া আছে কিনা, এবং তার ক্রোন ডিজিজ আছে কিনা। অর্থাৎ এই জিনিসটা যখন ডিএনএ টেস্ট দরকার হবে তখন 3টা মনে রাখতে। ডায়নার কেন করতে হবে? ওকে 3টা টেস্ট দিতে বলছে, একটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার আছে কিনা বা প্রোস্টেট ক্যান্সার আছে কিনা, একটা হচ্ছে পি টাইপের যে এই টাইপের থ্যালাসেমিয়া আছে কিনা, এবং একটা হচ্ছে ক্রোন ডিজিজ আছে কিনা। ডিএনএ টেস্টগুলো। আর ফরেনসিক টেস্টটা হচ্ছে ফরেনসিক বিজ্ঞানীর দ্বারা, অর্থাৎ ডিএনএর বৈশিষ্ট্য দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে চিহ্নিত করার জন্য ফরেনসিক টেস্ট কী দ্বারা করবে? ডিএনএ দ্বারা না, অনেক সময় ডিএনএ ছাড়াও ক্রোমোজোম চুলের, অর্থাৎ ডিএনএর বৈশিষ্ট্য দ্বারা কোনো ব্যক্তি বা বৈশিষ্ট্যকে চিহ্নিত করার জন্য ফরেনসিক বিজ্ঞানীদের দ্বারা এখানে কি বলছে একটু দেখি ফরেনসিক টেস্ট নিয়ে। ডিএনএর বৈশিষ্ট্য দ্বারা, ব্যাস। তাহলে তো আমি এখানে এই জিনিসটা দেখতে পাচ্ছি যে ফরেনসিক বিজ্ঞানীদের দ্বারা পরীক্ষার পদ্ধতিকে একটা ফরেনসিক টেস্ট বলে। এটা আইনগত উদ্দেশ্যে পিতৃ পরিচয়, অপরাধী শনাক্তে। আসলে ফরেনসিক টেস্টে তো আর জেনেটিক রোগ নির্ণয় করবে না, এটাই। পিতামাতার সন্তানের সম্পর্ক নির্ণয় ডিএনএ টেস্টের মাধ্যমে কিভাবে করে? পিতামাতার সন্তানের মানে এটা যে আসলে পিতামাতার সন্তান কিনা সেটা নির্ণয় করার জন্য কি করা হবে? এটা অনেকটা কোভিডের মতোই, ডিএনএ টেস্টের মাধ্যমে কীভাবে? ডিএনএর মাধ্যমে। তো আমি ডিএনএ নেওয়ার জন্য মুখের যে পর্দার ভিতরে, এটা মুখের গহ্বরের ভিতর থেকে, মুখ থেকে একদম মুখের গহ্বর, অর্থাৎ একদম লালার থেকে মুখের গহ্বর থেকে কটন বাড জাতীয় বস্তু দ্বারা মিউকাস পর্দা সংগ্রহ করা হয়, একদম ভিতরে ঢোকানো হয়, কারণ ওখানে মিউকাস পর্দা থাকে। অর্থাৎ মুখ গহ্বরে কটন বাড জাতীয় একটা বস্তু দ্বারা মিউকাস পর্দা সংগ্রহ করা হয়। এবার মিউকাস পর্দাকে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে, এইবার এই যে মিউকাস পর্দা করবে, মিউকাস পর্দাকে কী করবে? মিউকাস পর্দাকে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কী করা হয়? ডিএনএ প্রোফাইল প্রস্তুত করা হয়। ডিএনএ প্রোফাইলকে এবার পিতামাতার ডিএনএ প্রোফাইলের সাথে কী করা হয়? তুলনা করা হয়। উভয় প্রোফাইল যদি সিংহভাগে মিলে যায় তাহলে ওই সন্তান পিতামাতার জৈব সন্তান হিসেবে গণ্য হবে। তাহলে প্রথমে হচ্ছে মুখ গহ্বর থেকে কটন বাড জাতীয় কোনো পদার্থ দিয়ে মুখের মিউকাস পর্দা সংগ্রহ করা হয়। এই মিউকাস পর্দাকে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ডিএনএ প্রোফাইল প্রস্তুত করা হয়। এবার এই ডিএনএ প্রোফাইলকে
কী করে যে অন্য আরেকটা পিতামাতার বা সন্তানের যেটা দরকার তার ডিএনএ প্রোফাইল বা পিতামাতার ডিএনএ প্রোফাইলের সাথে তুলনা করা হয়। যদি উভয় প্রোফাইল যদি সিংহভাগই মিলে যায় তবে ওই সন্তান পিতামাতার জৈব সন্তান হিসেবে বিবেচনা করা হবে। ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট কি? ফিঙ্গার মানে হচ্ছে ফিঙ্গার, আঙুল দিয়ে রক্ত বেরোবে। ফিঙ্গারেতে এই জিনিসটা মনে রাখতে হবে। ফিঙ্গারপ্রিন্ট কি? ফিঙ্গারপ্রিন্ট মানে কি এইটা না, আমি যখনই ফিঙ্গারে যাব তখন মনে রাখতে ফিঙ্গার থেকে রক্ত বেরোচ্ছে, অর্থাৎ রক্ত দিয়ে যে পরীক্ষাটা। ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট কি? এর কর্মপদ্ধতি বলো। ডিএনএ হচ্ছে এক ধরনের পরীক্ষা পদ্ধতি যার সাথে কোনো ব্যক্তি বা ব্যক্তির ডিএনএ বৈশিষ্ট্য দ্বারা চিহ্নিত করা হয়। হচ্ছে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট একই, এখানে ফিঙ্গার না, এখানে হচ্ছে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে ডিএনএর বৈশিষ্ট্য দ্বারা। ডিএনএ টেস্ট একই, ডিএনএ টেস্ট এবং ডিএনএ ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে একই দেবো। ডিএনএর বৈশিষ্ট্য দ্বারা কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গকে চিহ্নিত করার প্রক্রিয়াই হচ্ছে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট। এই পদ্ধতিতে মনে করো আমি বললাম ফিঙ্গারতে রক্ত বেরোলো, এই যে রক্ত, নমুনা রক্ত সংগ্রহ করা। প্রথম কাজ হচ্ছে আমার নমুনা রক্ত সংগ্রহ করা। এবার এই রক্তকোষ থেকে ডিএনএ সংগ্রহ করতে হবে। এই রক্তকোষ থেকে কী করতে হবে? ডিএনএ সংগ্রহ করা। এই রক্তকোষ থেকে ডিএনএ, ওই রক্তকোষ নিলাম, একটা রক্ত নিলাম, রক্ত নিতে হবে, রক্তের ভিতরে কোষ নিতে হবে, ডিএনএ কোষ নিতে হবে। এবার ডিএনএকে কেটে খণ্ডায়ন করতে হবে, ডিএনএকে কেটে খণ্ডায়ন করতে হবে। ডিএনএকে কেটে ডিএনএ সংগ্রহ করা, ডিএনএকে কেটে খণ্ডন করতে হবে, ইলেকট্রোফাইসিস করা, তারপরে পর্দায় স্থানান্তর করা, লেবেল প্রোবে যুক্ত করা, এক্স রে প্রাপ্ত ফল। এখানে 1 2 3 4 5 6 7 7টা আছে ফিঙ্গারপ্রিন্টের 7টা। প্রথমে এই হচ্ছে রক্ত, এই রক্ত থেকে কেটে আমি এখান থেকে একটা কোষ নিলাম, এই যে কোষটা নিলাম, একটা রক্তকোষ, নমুনা রক্ত সংগ্রহ। এবার রক্ত থেকে রক্তকোষ নিলাম, বা রক্তকোষ থেকে, এটা হচ্ছে রক্ত থেকে রক্ত একটা কোষ নিলাম। প্রথমে হচ্ছে নমুনা রক্ত গ্রহণ, তারপর এখান থেকে একটা রক্তকোষ, রক্ত থেকে রক্তকোষ নিয়ে সেটা থেকে রক্তের যে কোষ নিয়ে সেখান থেকে আবার ডিএনএকে খণ্ডন করলাম, অর্থাৎ এটা হচ্ছে রক্ত, এটা কোষ, এটাকে ডিএনএ ধরে নিলাম। তাহলে প্রথমে হচ্ছে নমুনা রক্ত সংগ্রহ, তারপর নমুনা রক্তকে রক্তকোষ সংগ্রহ, রক্তকোষকে আলাদা করা, রক্তকোষ থেকে ডিএনএ আমি সংগ্রহ করলাম। এবার এই ডিএনএকে কেটে, ডিএনএ তো অনেকগুলো এরকম, এখান থেকে ডিএনএকে কেটে আবার খণ্ডন করলাম, 3টেকে খণ্ডন করলাম, 1 2 3টে। প্রথমে নমুনা রক্ত সংগ্রহ, তারপর এটাকে কেটে নমুনা রক্ত থেকে রক্তকোষ নেওয়া, রক্তকোষ থেকে ডিএনএকে সংগ্রহ করা। এবার ডিএনএ সংগ্রহ করে এবার কাজ কি? ডিএনএকেও আবার খণ্ডন করব, প্রথমে নমুনা রক্ত সংগ্রহ, তারপর হচ্ছে কোষ, তারপর ডিএনএ, কোষের থেকে ডিএনএ নিয়ে এটাকে খণ্ডায়ন করা, আর খণ্ডন করে এটাকে কী করবে? ইলেকট্রোফাইসিস করা, খণ্ডন করে এটাকে ইলেকট্রোফাইসিস করা, অর্থাৎ 1 2 3 4 করে এই যে খণ্ডায়ন অংশ এটাকে ইলেকট্রোফাইসিস করা। এই জিনিসটা মনে রাখতে হবে। প্রথমে নমুনা রক্ত নেওয়া, নমুনা রক্ত নিয়ে সেটা থেকে কী করে? রক্তরস, নমুনা রক্ত নিয়ে সেখানে হচ্ছে কোষ থেকে রক্তের ডিএনএ নেওয়া, রক্তের ডিএনএকে খণ্ডন করে কী করবে? ইলেকট্রোফাইসিস করা, অর্থাৎ 1 2 3 4টে, 1 2 3 4 পরে এরপরে যেটা খেতে হবে সেটা ইলেকট্রোফাইসিস করা। এবার এই ইলেকট্রোফাইসিসকে কী করতে হবে? একটা পর্দায় ফেলতে হবে, এই ইলেকট্রোফাইসিসকে একটা পর্দায় ফেলে লেবেল প্রোবে যুক্ত করা, একটা পর্দায় ফেললাম। এবার আরেকটা যে ডিএনএ আছে এর সাথে যুক্ত করা, আমি দেখবো তো আরেকটার সাথে যুক্ত করে এক্স-রের মাধ্যমে প্রাপ্ত ফল। কারণ কি এর ভিতরে কী আছে, এর ভিতরে সেটা দেখতে হবে। এটা হচ্ছে লেবেল প্রোবে যুক্ত করে এক্স-রের মাধ্যমে প্রাপ্ত ফল। প্রথমে রক্ত সংগ্রহ করা, নমুনা রক্ত সংগ্রহ করা, তারপর রক্ত থেকে রক্তের কোষ কেটে নেওয়া, রক্তের কোষ থেকে ডিএনএ সংগ্রহ করা, ডিএনএ থেকে কেটে খণ্ডায়ন করার পরে যেটা থাকে সেটাকে ইলেকট্রোফাইসিস করা। এই ইলেকট্রোফাইসিসকে কী করা? পর্দায় স্থানান্তর করা, এটাকে পর্দায় স্থানান্তর করে এটা লেবেল প্রোবে যুক্ত করা, পর্দায় স্থানান্তর করে লেবেল প্রোবে যুক্ত করা। এবার এক্সের মাধ্যমে দেখা শেষ। আরডিএনএ কাকে বলে? আরডিএনএ বলতে বোঝাচ্ছে রিকম্বিনেন্ট ডিরাইবো নিউক্লিক অ্যাসিড। আবার এখানে কম্বিনেন্ট করা হবে, রিকম্বিনেন্ট ডিএনএ এর ধাপসমূহ, অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে কোনো ডিএনএ অণুর কাঙ্ক্ষিত অংশকে কেটে অন্য একটি ডিএনএতে প্রতিস্থাপনের ফলে যে নতুন ডিএনএ অণু সৃষ্টি হয় তাকে রিকম্বিনেন্ট ডিএনএ বলা হয়। এখন বলতেছে আরডিএনএ
বলছে rDNA কাকে বলে, এর ধাপসমূহ লিখো। কোনো ডিএনএ অণুর কাঙ্ক্ষিত অংশকে কেটে, কোনো একটা ডিএনএ অণুর এইখানে মনে করো প্রাণীকোষ, এই দুটো আছে। এখন হচ্ছে কোনো ডিএনএ অণুর এটা মনে করো সেই কোনো ডিএনএ অণু, এটাই এই কোনো ডিএনএ অণুর কাঙ্ক্ষিত অংশকে কেটে অন্য আরেকটি ডিএনএ অণুতে প্রতিস্থাপন করার ফলে যে নতুন একটা ডিএনএর সৃষ্টি হয়, যে নতুন একটা ডিএনএ অণু সৃষ্টি হয়, তাকে হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ বলে। এখানে হচ্ছে rDNA হচ্ছে কোনো কাঙ্ক্ষিত ডিএনএ অণু, কোনো ডিএনএ অণুর কাঙ্ক্ষিত অংশকে, কোনো ডিএনএ অণুর প্রথমে এটা একটা যে ডিএনএ অণুর কাঙ্ক্ষিত অংশকে, কোনো ডিএনএ অণুর অর্থাৎ কী কাটবো, ডিএনএ অণু আরেকটা ডিএনএতে বসানো, ডিএনএ অণুর একটা কোনো কাঙ্ক্ষিত ডিএনএ অণুকে অন্য একটা ডিএনএ অণুতে প্রতিস্থাপনের পরে সৃষ্ট নতুন ডিএনএ অণুকেই রিকম্বিনেন্ট ডিএনএ বলা হয়। এবার এর ধাপসমূহ, এখানে হচ্ছে ইকোলাই, এটা হচ্ছে প্রাণীকোষ। ইকোলাই এটা হচ্ছে ক্রোমোজোমাল সম্ভবত ব্যাকটেরিয়া, এটা যেমন ক্রোমোজোমাল ব্যাকটেরিয়া সম্ভবত, এটা হচ্ছে আমার প্লাজমিড, এটাকে বলা হয় প্লাজমিড, এটা হচ্ছে প্রাণীকোষ। এখান থেকে কেটে খণ্ডায়ন কাঙ্ক্ষিত ডিএনএ অণু, এটা যেখান থেকে যে কাঙ্ক্ষিত ডিএনএ অণু, এবার আর এখান থেকে প্লাজমিডকে আলাদা করা, রেস্ট্রিকশন এনজাইম দ্বারা খণ্ডায়ন করা, প্লাজমিডকে আলাদা করলাম, এখান থেকে কেটে খণ্ডায়ন করা, এটাকে প্লাজমিডকে আলাদা করে এবার এটাকে কেটে খণ্ডায়ন করা, তখন এই দুটোকে লাইগেজ দ্বারা কাঙ্ক্ষিত ডিএনএ অণু সংযোগ, রেস্ট্রিকশন এনজাইম দ্বারা কাটবো এবং লাইগেজের দ্বারা সংযোজন করার পরে যেটা হবে সেটা হচ্ছে rDNA প্লাজমিড। এবারে এই rDNA প্লাজমিড, এটা কি rDNA রিকম্বিনেন্ট ডিএনএ না, এটা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ প্লাজমিড। এইটা আবার এখানে বসাই দেওয়া করে ব্যাকটেরিয়াম ক্লোনিং, তাহলে কি এই যে ব্যাকটেরিয়াম এখানে ক্লোনিং করা হয়েছে, অর্থাৎ এই ইকোলাই এর ভিতরে একটা ক্রোমোজোমাল ডিএনএ থাকবে, আর এটা হচ্ছে প্লাজমিড, আর এটা হচ্ছে কি প্রাণীকোষ, কাঙ্ক্ষিত ডিএনএ অণু কেটে এটা হচ্ছে কি রেস্ট্রিকশন এনজাইম দ্বারা ডিএনএ অণুর কাটার পরে এখান থেকে নিয়ে লাইগেজের মাধ্যমে অণুর প্রতিস্থাপন করা, এটা ছিল মূলত সংযোগ করলাম। এটাই আবার কি হলো, ওই একই জিনিসই, এটাকে বলা হচ্ছে rDNA প্লাজমিড। এটা হচ্ছে ব্যাকটেরিয়ামে স্থানান্তর করে অনেকগুলো ব্যাকটেরিয়াম ক্লোনিং তৈরি করা হলো। এবার এইটাই লিখলাম, দুটো উৎস থেকে ডিএনএ কর্তন করা, রেস্ট্রিকশন এনজাইম দ্বারা ডিএনএ খণ্ডন, লাইগেজের মাধ্যমে কাঙ্ক্ষিত ডিএনএ প্রতিস্থাপন, রিকম্বিনেন্ট ডিএনএ প্রস্তুতকরণ, ব্যাকটেরিয়ামে স্থানান্তর করা, ব্যাকটেরিয়ামে ক্লোনিং। এটা হচ্ছে ফরেনসিক টেস্ট বলতে কী বোঝায়, কীভাবে করা হয়। ফরেনসিক টেস্ট হচ্ছে ডিএনএ বৈশিষ্ট্য দ্বারা কোনো ব্যক্তিকে চিহ্নিত করতে ফরেনসিক বিজ্ঞানীদের দ্বারা একই পরীক্ষা পদ্ধতি। প্রথমে এর একটা নিয়ম হচ্ছে ফরেনসিক, ফিঙ্গারপ্রিন্ট তো একটা গেল, সেটা তো বুঝলাম, তারপরে পিতামাতার গেল, ডিএনএ টেস্ট গেল, ফিঙ্গারপ্রিন্ট গেল। আর ফরেনসিকে হচ্ছে যেটা করতে হয় সেটা হচ্ছে একটা হচ্ছে আলামত প্রাপ্তি, স্ক্রিনিং, তারপরে হচ্ছে সেরোলজি, তারপর হচ্ছে ডিএনএ ডি এবং হচ্ছে রেজাল্ট ASS। ফরেনসিক টেস্ট কীভাবে করা হয়, SDR, এতে হচ্ছে আলামত সংগ্রহ। আচ্ছা, প্রথম কথা হচ্ছে ফরেনসিক মানেই তো হচ্ছে কোনো কিছু একটা আলামত সংগ্রহ করলাম, এই জিনিসটা মনে রাখতে হবে। ফরেনসিকে হচ্ছে SDR, ASS, এস হচ্ছে গাধা, ডিআর ফরেনসিক, এসতে হচ্ছে স্ক্রিনিং করা, তারপর সেটাকে কী করতে হবে, স্ক্রিনিং করতে হবে, স্ক্রিনিং করার পরে তার সেরোলজি পরীক্ষা করতে হবে, তারপর হচ্ছে ডিএনএ বিশ্লেষণ করতে হবে, তারপর হচ্ছে রেজাল্ট পাওয়া যাবে। SDR প্রথমে একটা জিনিসের আমি আলামত পেলাম, এবারে স্ক্রিনিং এবং সেরোলজি, স্ক্রিনিং করা, তারপর হচ্ছে সেরোলজি পরীক্ষা করা, তারপর হচ্ছে ডিআর হচ্ছে ডিএনএ বিশ্লেষণ, তারপর হচ্ছে ফলাফল। SDR ফরেনসিক টেস্ট হচ্ছে ফরেনসিক যে টেস্ট, ফরেনসিক ডাক্তাররা কী করবে, ASS, SDR। ডিএনএ টেস্ট ও ফরেনসিক টেস্টের পার্থক্য। এখন ডিএনএ টেস্টের মূল উদ্দেশ্য থাকে পিতামাতার সঠিক পরিচয় নির্ণয় করার জন্য, ফরেনসিক টেস্টের মূল উদ্দেশ্য থাকে হচ্ছে পরীক্ষা অপরাধী শনাক্তে বেশি ব্যবহৃত হয়। ডিএনএ টেস্টে অনেক সময় রেজাল্টে ভুল আসলেও ফরেনসিক টেস্টে কোনো ভুল আসবে না, অর্থাৎ
এটা সবসময় তাহলে এর জন্য কি তুলনামূলক দক্ষ বা কম দক্ষ ব্যক্তি প্রয়োজন, এর জন্য স্পেশালিস্ট ব্যক্তি প্রয়োজন। ডিএনএ টেস্টে ব্যবহৃত উপকরণ নির্দিষ্ট বেশিরভাগ লালা বা বীর্য থেকে বের করা হয়। আচ্ছা, ডিএনএ টেস্টের জন্য তোমার কি যাতে লালা বা বীর্য থেকে বের করা হয়, কিন্তু ফরেন্সিক টেস্টে ঠিক না। আমি আলামত পেলাম হাতের ছাপ, আঙ্গুল, চুল, নখ, দাঁত, যে কোনো কিছু থেকেই হচ্ছে মূলত টেস্টে ব্যবহৃত উপাদান এটা নির্দিষ্ট না, এটা মূলত উপকরণ প্রায় নির্দিষ্ট বেশিরভাগ লালা বা বীর্য থেকে বের করা হয়। এটা গেল। এইবার হচ্ছে তাহলে ডিএনএ টেস্ট ও ফরেন্সিক টেস্টের পার্থক্যটা আমি পেলাম। এবার হচ্ছে এখন হচ্ছে জিন কি। জিন কি? জিন হচ্ছে জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী। জিন হচ্ছে জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ক্ষুদ্রতম এককই হচ্ছে জিন। এটি ক্রোমোজোমের গায়ে সন্নিহিত অবস্থায় থাকে। জিন কি? জিন হচ্ছে জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ক্ষুদ্রতম এককই হচ্ছে জিন। এটি মূলত ক্রোমোজোমের গায়ে সন্নিহিত অবস্থায় থাকে। জিন হচ্ছে জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ক্ষুদ্রতম এককই হচ্ছে জিন। এটি ক্রোমোজোমের গায়ে সন্নিহিত অবস্থায় থাকে। এটা নিয়ে তার নতুন কিছু বলা নেই। জিন কি? জিন হচ্ছে জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ, জিন জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী, যে আমি যেটা বলছি জিন, এটা জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ক্ষুদ্রতম একক যা ক্রোমোজোমের গায়ে সন্নিহিত অবস্থায় থাকে। ক্রোমোজোমের গায়ে সন্নিহিত অবস্থায় থাকে। এর বৈশিষ্ট্য হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে অবস্থান ক্রমে ক্রোমোজোমের গায়ে সুসজ্জিতভাবে সন্নিহিত থাকে। ক্রোমোজোমের জিন সংখ্যা 3টি থেকে কয়েক লক্ষ হতে পারে। ক্রোমোজোমে এই জিনের সংখ্যা এই যে জিনের সংখ্যা 3টি থেকে কয়েক লক্ষ পর্যন্ত হতে পারে। এটা মনে রাখতে হবে। জিন 1টা 2টো 3টা হচ্ছে ক্রোমোজোমের জিনের সংখ্যা কয়টি থেকে জিনের হচ্ছে জিনের মাধ্যমে সন্তানসন্ততিতে স্থানান্তর হয়। কাজ জিনের প্রধান কাজে পিতামাতার বৈশিষ্ট্য সন্তানসন্ততিতে স্থানান্তর করা। জিন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কোষের সকল কার্যাবলী, এই জিনই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সকল কাজই নিয়ন্ত্রণ করে। এই জিনই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কোষের সমস্ত কাজই হচ্ছে নিয়ন্ত্রণ করে। এর মূল কাজটাই হচ্ছে এটা দিলাম। এজন্য একে এটা বলা হচ্ছে জিনের আবিষ্কার কি? জিনের আবিষ্কার করেন হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেল। জিন এর আবিষ্কারক হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেল। জিনের আবিষ্কারক কি? গ্রেগর জোহান মেন্ডেল। জিনের আবিষ্কার হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেল। জিন হচ্ছে 4 প্রকার। এই জিন হচ্ছে 4 প্রকার। একটা হচ্ছে প্রকট জিন, প্রচ্ছন্ন জিন, জিনের অংশ। এই জিনের অংশ জিন কয় প্রকার? জিন হচ্ছে প্রকট জিন, প্রচ্ছন্ন জিন, এগুলো তো জিনের, এটা হচ্ছে নিয়ন্ত্রণ অংশ। জিনের ভিতরে 2টি অংশ থাকে এবং জিনের যদি প্রকারভেদ বলে সেটা হচ্ছে কত প্রকার? 4 প্রকার। জিনের প্রকার হচ্ছে প্রকট জিন, এখান থেকে গেল, এটাতে 2টি অংশ, আর এইখান থেকে যেটা চলে আসলো সেটা হচ্ছে 4 প্রকার। এটা হচ্ছে প্রকার, এটা হচ্ছে প্রকট জিন, অপ্রকট জিন, প্রচ্ছন্ন জিন, প্রচ্ছন্ন জিন, প্রকট জিন, প্রচ্ছন্ন জিন, হোমোজাইগাস জিন, আর হচ্ছে হেটেরোজাইগাস জিন, এটা হচ্ছে হেটেরোজাইগাস জিন বলে। জিন হচ্ছে 4 প্রকার। যে জিনের বৈশিষ্ট্য প্রকাশ পায়, এখানে কি বলতেছে? যে জিনের বৈশিষ্ট্য প্রকাশ পায় সেটাই হচ্ছে প্রকট জিন। প্রচ্ছন্ন মানে ছায়ার ভিতরে থাকে, অর্থাৎ যে জিনের বৈশিষ্ট্য প্রকাশ পায় না। হোমোজিনিয়াস, যখন 2টি প্রকট জিন বা 2টি প্রচ্ছন্ন জিন একত্রে অবস্থান করে। হোমোজাইগাস একসাথে থাকে, কোনটা? অথবা 2টি প্রকট জিন বা 2টি প্রচ্ছন্ন জিন একসাথে থাকে। হেটেরোজাইগাস, যখন 2টি জিনের একটি প্রকট এবং অন্যটি প্রচ্ছন্ন জিন হয়। হেটেরোজাইগাস, হোমোজিনিয়াস না, হোমোজাইগাস, অর্থাৎ জিনকে যখন আমি কল্পনা করব, তখন জিন হবে নিয়ন্ত্রণ অংশ এবং হচ্ছে কি সংকেতবাহী অংশ। এবার জিনের অংশ হচ্ছে 2টি অংশ, আর জিনের প্রকারভেদ হচ্ছে প্রকট জিন, প্রচ্ছন্ন জিন, হোমোজাইগাস জিন এবং হেটেরোজাইগাস জিন। যখন প্রকট জিন হচ্ছে জিনের বৈশিষ্ট্য সম্পূর্ণরূপে প্রকাশ করে, অর্থাৎ যে জিনের বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে। এর প্রকট জিন আছে যে জিনের বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে। জিন আছে আমার ভিতরে, অনেক ধরনের জিন আছে আমার পিতামাতার থেকে আসছে, কিন্তু ওর ভিতরে যেটার বৈশিষ্ট্য প্রকাশ ঘটবে সেটা হচ্ছে প্রকট জিন। যে বৈশিষ্ট্য প্রকাশ ঘটবে না সেটা হচ্ছে প্রচ্ছন্ন জিন। হোমোজাইগাস জিন হচ্ছে যখন 2টি প্রকট জিন বা 2টি প্রচ্ছন্ন জিন একত্রে অবস্থান করে। যখন 2টি প্রকট জিন বা 2টি প্রচ্ছন্ন জিন একত্রে অবস্থান করে। যখন 2টি জিনিসের একটি প্রকট এবং অন্যটি প্রচ্ছন্ন জিন হয়। যখন 2টি জিনিসের একটি হচ্ছে প্রকট এবং অন্যটি হচ্ছে প্রচ্ছন্ন জিন হয়। জিনের সমষ্টিকে জিনোম, জিনের যে সমষ্টি একত্রে জিনোম বলা হয়। জিন ব্যাংক, জিন সমূহকে
জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে সংরক্ষণ করাকে জিন বলে। রক্তের ব্যাংকের মতো এটা হচ্ছে জিন ব্যাংক। এবার হচ্ছে ঘাতক জিন বা হচ্ছে মারণ জিন, নট হচ্ছে মরণ জিন, মারণ জিন। ঘাতক জিন হোমোজাইগাস অবস্থায় যে জিনের প্রকাশ হতে পারে না একসাথে যখন থাকতেছে। নট ঘাতক জিন হচ্ছে হোমোজাইগাস অবস্থায় যে জিনের প্রকাশ হতে পারে না, ফলে জীবের মৃত্যু ঘটে। যে জিনের কারণে জীবের মৃত্যু ঘটে সেটাই হচ্ছে ঘাতক জিন। ঘাতক জিন এত কিছু না, ঘাতক মানে মেরে ফেলবে। জিনের যে জিনের কারণে মৃত্যু ঘটে। কেন জিনের কেন মৃত্যু ঘটে? কারণ এটি হোমোজাইগাস অবস্থায় একসাথে আছে কিন্তু কোনো জিনের প্রকাশ ঘটতে পারছে না। আচ্ছা, ঘাতক জিন, এই ঘাতক হচ্ছে জীবের মৃত্যু ঘটে, সেটা হচ্ছে লিথাল জিন মানে মারণ জিন বলা হয়। আরেকটা হচ্ছে পরিপূরক জিনকে, জীবের একটি বিশেষ বৈশিষ্ট্য প্রকাশের জন্য যখন দুটি প্রকার জিনের একত্রে উপস্থিত প্রয়োজন হয় তখন তাকে পরিপূরক জিন বলে। এখন আমার হচ্ছে ঘুমাবো কম পড়বো বেশি, এই একটা জিন পরিপূরক জিন, এটা হচ্ছে পরিপূরক জিন। প্রথমত আমার একটা লাগবে, এই জিনটা লাগবে, অর্থাৎ একটা প্রকট জিন, দুইটি প্রকট জিন লাগবে একত্রে উপস্থিত। আমি ঘুমাবো কম, তাহলে এটার জন্য একটা জিন, পড়বো বেশি অর্থাৎ পড়ার পর আগ্রহ আসবে একটা বেশি। এই দুটো জিন যখন একসাথে আসবে তখন হচ্ছে আমি পরিশ্রমী হব। অর্থাৎ পরিশ্রম হতে গেলে যে দুটো জিন একসাথে লাগবে এইটাই হচ্ছে পরিপূরক জিন। আর ঘাতক জিন হচ্ছে দুটো একসাথে আসে কিন্তু কোনো কিছুই হচ্ছে প্রকাশ পাচ্ছে না, তখন হচ্ছে ঘাতক জিন বলে। হচ্ছে জীবের মৃত্যু হয়, এখানে হচ্ছে জীবের মৃত্যু হয়। দেখি ঘাতক জিনে কি বলেছে। ঘাতক জিনে বলছে হচ্ছে জিন থেরাপি, হোয়ার ইজ দ্য জিন, জীবের বৈশিষ্ট্য, জিনের গঠনগত জিনের বৈশিষ্ট্য, জিন মিউটেশন, কেন্দ্র মতবাদ, জেনেটিক কোড ম্যানেজমেন্ট, কোডন কি ঘাতক জিন হচ্ছে হোমোজাইগাস অবস্থায় যে জিন প্রকাশিত হতে পারে না, অর্থাৎ জীবের মৃত্যু হয়। জীবের মৃত্যু তাকে আচ্ছা, জীবের একটি বৈশিষ্ট্য প্রকাশের জন্য, যেমন সে পড়ুয়া হবে, সেই বৈশিষ্ট্য প্রকাশের জন্য যখন দুটি প্রকার জিনের উপস্থিতির প্রয়োজন হয় তখন তাকে পরিপূরক জিন বলে। আর ঘাতক জিন হচ্ছে হোমোজাইগাস অবস্থায়, অর্থাৎ সর্বোচ্চ অবস্থায়, প্রকার জিনও আছে, প্রচ্ছন্ন জিন আছে, সব কিছুই আছে, তারপরেও যে জীবের বৈশিষ্ট্য প্রকাশ পায় না, যে জিনের প্রকাশ হতে পারে না, হোমোজাইগাস অবস্থায় যে জিনের প্রকাশ হতে পারে না, ফলে হোমোজাইগাস অবস্থায় যে জিন প্রকাশিত হতে পারে না, অর্থাৎ জীবের মৃত্যু ঘটে, মৃত্যুর কারণ হয়। জীবের মৃত্যু ঘটে না, জীবের মৃত্যুর কারণ হয় তাকেই হচ্ছে ঘাতক জিন, অর্থাৎ মরে যাবে। অর্থাৎ যে জিনের কারণে জীবের মৃত্যুর কারণ, যে জিন জীবের মৃত্যুর কারণ হয়, যে জিন জীবের মৃত্যুর কারণ হয়, অর্থাৎ সেটাই হচ্ছে ঘাতক জিন। কারণ জীবের মৃত্যুর কারণ কেন হয় সেটা হচ্ছে হোমোজাইগাস কারণ। এটি হোমোজাইগাস অবস্থায় জিনের বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে না, হোমোজাইগাস অবস্থায় জীবের বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে না, হোমোজাইগাস অবস্থায় জীবের বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে না। জিনোটাইপ ও ফিনোটাইপ বলতে কী বুঝো? জিনোটাইপ হচ্ছে জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিনের গঠনকে, জিনোটাইপ হচ্ছে ফিনোটাইপ হচ্ছে বাহ্যিক অংশ, মানে বাইরের অংশ, বাহ্যিক বৈশিষ্ট্যকে এর ফিনোটাইপ বলে, জীবের বাহ্যিক বৈশিষ্ট্যকে এর ফিনোটাইপ বলে। আর জিনোটাইপ হচ্ছে জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী, আমি কি বলছি, জিন কাকে বলে? জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ ক্ষুদ্রতম একক। আর জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ জিনের গঠনকে জিনোটাইপ বলে। জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিনের গঠন, যে জিনগুলো জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করবে। আরেকটা হচ্ছে বাহ্যিক বৈশিষ্ট্যকে এর ফিনোটাইপ বলে। বাহ্যিক বৈশিষ্ট্য আমার শরীরের ভিতরে আছে, আমার বাহ্যিক বৈশিষ্ট্য হচ্ছে আমার আচার ব্যবহার কেমন হবে, এটা হচ্ছে বাহ্যিক বৈশিষ্ট্য। আর ভিতরের বৈশিষ্ট্য আমার অভ্যন্তরীণ বৈশিষ্ট্য হবে, আমি কেমন লম্বা হব, আমার চুল কেমন হবে, এগুলো হচ্ছে অভ্যন্তরীণ বৈশিষ্ট্য। তাহলে হচ্ছে জিনোটাইপ হচ্ছে ভিতরের, আর ফিনোটাইপ হচ্ছে বাহ্যিক। জীবের বাহ্যিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন, আর জীবের অভ্যন্তরীণ বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন। জীবের অভ্যন্তরীণ বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন হচ্ছে জিনোটাইপ। জেনেটিক কোড কাকে বলে? জেনেটিক একটা কোড আছে, যেমন আমি বলছি এইটা একটা জিন, এইটা একটা জিন, এইটা একটা জিন, এইগুলো সবগুলো মিলে একটা ডিএনএ হচ্ছে, এর একটা কোডন, এইটা কি বলে? জেনেটিক কোড। এখন বলতেছে নাইট্রোজেন বেজের, কারণ এখানে এ, আমি, তুমি, গরু, ছাগল এভাবে থাকতেছে না, টি, সি,
ACGT এভাবে থাকতেছে। অর্থাৎ নাইট্রোজেন বেজের যে কোনো 3টি বেসকে পরস্পরের সাথে যুক্ত করলে তৈরি হয় একটি কোডন। এটাই হচ্ছে পরপর 3টিকে নাইট্রোজেন বেজের 3টি করে ACT এরকম। নাইট্রোজেন বেজের এই জিনিসটা মনে রাখতে হবে, কোডন হচ্ছে 1 2 এগুলো একটাই কোড। এরকম নাইট্রোজেন বেজ 1 2 3 4 আমি তুমি CAT অর্থাৎ নাইট্রোজেন বেজের যে কোনো 3টি নাইট্রোজেন বেজের যে কোনো 3টি বেসকে পরস্পরের সাথে যুক্ত করলে নাইট্রোজেন বেজের যে কোনো 3টি বেসকে পরস্পরের সাথে যুক্ত করলে তৈরি হয় একটি কোডন। এইটা হচ্ছে একটা কোডন, নট এইগুলো। অর্থাৎ আমি যদি বলি এইটা একটা এরকম হবে, এটা এরকম গিয়ে হয়েছে, তো তখন আমি কি বলছি, এই যে হচ্ছে না, তো নাইট্রোজেন বেজের যে কোনো 3টে, এইটাই হচ্ছে একটা কোডন, অর্থাৎ নাইট্রোজেন বেজের যে কোনো 3টি বেজ CAT অর্থাৎ নাইট্রোজেন বেজের যে কোনো 3টি বেজ একত্রে পরস্পরের সাথে যুক্ত করলে সৃষ্টি হয় একটি কোডন। এরকম 64টা কোডন একসাথে মিলিত হয়ে তৈরি করে জেনেটিক কোড। নাইট্রোজেন বেজের যে কোনো 3টি বেজ, নাইট্রোজেন বেজের কী করছে, যে কোনো 3টি বেজ, নাইট্রোজেন বেজের যে কোনো 3টি বেসকে পরস্পরের সাথে যুক্ত করলে তৈরি হয় একটি কোডন। নাইট্রোজেন বেজের যে কোনো 3টি বেসকে পরস্পরের সাথে যুক্ত করলে তৈরি হয় একটি কোডন। এরূপ 64টি কোডন একসাথে মিলিত হয় তখন তাকে বলে জেনেটিক কোড। জেনেটিক কোড তৈরি হলে এর কাজ হচ্ছে নির্ভুলতা, নির্দিষ্টতা ও সার্বজনীনতা। এই যে 3টে এর বৈশিষ্ট্য, এগুলো হবে নির্ভুল হবে। জেনেটিক কোডের বৈশিষ্ট্য কী? জেনেটিক কোড, এই কোড কখনো ভুল হবে না এবং নির্দিষ্ট এবং স্থায়ী। এখানে দিতে পারি স্থায়ী। খুব ব্যাপক কোনো পরিবর্তন হলে আসলে এগুলোর কোনো পরিবর্তন হয় না। আর কোডন কি? কোডন হচ্ছে এই যে নাইট্রোজেন বেজের যে কোনো 3টি বেসকে পরস্পরের সাথে যুক্ত করলে তৈরি হয় একটা কোডন। এটাই হচ্ছে কোডন। নাইট্রোজেন বেজের যে কোনো 3টি বেসকে পরস্পরের সাথে যুক্ত করলে তৈরি হয় একটি কোডন। বৈশিষ্ট্য, 4টি নাইট্রোজেন বেজের যে কোনো 3টি বেসকে পরস্পরের সাথে যুক্ত করে, যেমন ATGCAT, এইগুলো হচ্ছে একটি কোডন। এই কোডন নির্দিষ্ট, এই কোডন কি নির্ভুল, এই কোডন কি স্থায়ী এবং সবার জন্য সমান, সার্বজনীন হচ্ছে। জিনের গঠন বর্ণনা করো। আমাকে এই তো বলেনি জিনের প্রকারভেদ, আমাকে বলেছি জিনের গঠন। জিনের 2টি গঠন, একটা হচ্ছে নিয়ন্ত্রণ অংশ, একটা হচ্ছে সংকেতবাহী অংশ। মাঝখান থেকে যেটা গেছে সেটা হচ্ছে প্রকারভেদ। প্রকারভেদ হচ্ছে প্রকট জিন, তারপরে হচ্ছে প্রকট জিন, তারপর হচ্ছে প্রচ্ছন্ন জিন, প্রচ্ছন্ন জিন, প্রকট জিন, প্রচ্ছন্ন জিন, তারপর হচ্ছে হোমোজাইগাস, তারপর হচ্ছে হেটেরোজাইগাস, তারপর হচ্ছে হেটেরোজাইগাস, প্রকট জিন, প্রচ্ছন্ন জিন, হোমোজিন, হেটেরোজাইগাস। তো জিনের প্রধানত 2টি অংশ নিয়ে গঠিত, একটা নিয়ন্ত্রণ অংশ, একটা হচ্ছে সংকেতবাহী অংশ। এই নিয়ন্ত্রণ অংশের ভিতরে হচ্ছে প্রোমোটর, টার্মিনেটর। প্রথমে প্রোমোট করবো, তারপর টার্মিনেট করে দেবো। তারপর হচ্ছে সাইলেন্সর, এনহ্যান্সার, এটা হচ্ছে কোডিং, নন কোডিং। সংকেতে হচ্ছে কোডিং এবং নন কোডিং। তাহলে জিনের গঠন বর্ণনা করো। কী কী গঠনগত একটি জিনে কী কী অংশ আছে, অর্থাৎ গঠন একটি জিনে কী কী আছে? একটা নিয়ন্ত্রণ অংশ, একটা হচ্ছে সংকেতবাহী অংশ। সংকেত হচ্ছে কোডিং, নন কোডিং। নিয়ন্ত্রণ অংশ থেকে কী করবে? এনহ্যান্স করবে, প্রমোট করবে। তারপর হচ্ছে কি এনহ্যান্স করবে, প্রমোট করবে, সাইলেন্সর করবে, টার্মিনেটর করবে। টার্মিনেটর, প্রমোটর, তাহলে প্রমোটর, এনহ্যান্সর, টার্মিনেটর। তারপর হচ্ছে শেষেরটা আমি টার্মিনেটর দিতে পারি, টার্মিনেটর শেষে দেই, টার্মিনেটর। প্রথমে হচ্ছে, তারপর সাইলেন্সার এনহ্যান্স করবে, প্রথমে প্রমোট করবে, তারপর হচ্ছে এনহ্যান্স করবে, এনহ্যান্স না করলে সাইলেন্সার করবে, তারপর হচ্ছে টার্মিনেটর। ঠিক আছে। এবং কোডিং, নন কোডিং। জিন মিউটেশন কি? মানে জিনের মিউটেশন মানে পরিবর্তন। জিনের নিউক্লিওটাইডের হঠাৎ ও স্থায়ী পরিবর্তনকে, অর্থাৎ নিউক্লিওটাইডকে বলতেছে, নট কিন্তু এটা। এই যে নিউক্লিওটাইড পুরো 3টাকে নিয়েই জিনের নিউক্লিওটাইডের হঠাৎ এবং স্থায়ী কোনো পরিবর্তন যদি হয় তখন তাকে
স্থায়ী পরিবর্তন ঘটে তখন তাকে জিন মিউটেশন বলে। মূলত জিন তো আসলে পরিবর্তন হয় না, এটা স্থায়ী অপরিবর্তনশীল। এবং কিন্তু কোনো কারণে যদি জিনের নিউক্লিওটাইডের হঠাৎ এবং স্থায়ী পরিবর্তন হয়, অর্থাৎ আমি আগে কম পড়তাম, এখন হচ্ছে বেশি পড়তেছি, এই যে একটা পরিবর্তন, মানে স্থায়ীভাবে দীর্ঘভাবে আমি আগে খারাপ কাজ করতাম, এখন এটা ভালো করতেছি, অর্থাৎ স্থায়ীভাবে আমার ভিতরে এটা ডেভেলপ করছে, তখন এটাকে আমি বলবো জিন মিউটেশন বলে। অর্থাৎ জিনের নিউক্লিওটাইডের, নট জিনের পরিবর্তন, জিনের কোনটা নিউক্লিওটাইডের স্থায়ী, অর্থাৎ এই যে উপাদানগুলো নিউক্লিওটাইডের হঠাৎ এবং স্থায়ী পরিবর্তনের হয়, তখন তাকে জিন মিউটেশন বলে। জিন মিউটেশনের প্রকারভেদ হচ্ছে, একটা হচ্ছে এই বেজ মিউটেশন হতে পারে, আরেকটা হতে পারে ফ্রেম শিফট মিউটেশন, একটা বেজ মিউটেশন, আর অথবা টোটাল ফ্রেমের একটা মিউটেশন। তাহলে জিন মিউটেশনটা কি? জিনের নিউক্লিওটাইড যেটা আছে, এই নিউক্লিওটাইডের হঠাৎ এবং স্থায়ী পরিবর্তনকে জিন মিউটেশন বলা হচ্ছে। জিন মিউটেশনকে দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে বেজ মিউটেশন, অর্থাৎ ওই যে বেসটা আছে ATGC এর একটা পরিবর্তন হতে পারে, অথবা টোটাল ফ্রেমশিফট পরিবর্তন মিউটেশন বলে। এটার কারণ কী হতে পারে? এটা স্বতঃস্ফূর্ত হতে পারে, পরিবেশগত কারণে হতে পারে, তারপর স্বতঃস্ফূর্ত হতে পারে, পারিপার্শ্বিক অবস্থার কারণে হতে পারে ভুল প্রতিলিপিকরণ, ওদের নিজেদের ভিতরে ভুল প্রতিলিপিকরণ করতেছে। DNA দ্বিসূত্রক থেকে যখন প্রতিলিপন হয় DNA অণুতে রূপান্তরিত হচ্ছে, তখন যে ভুল প্রতিলিপিকরণ হতে পারে, এর কারণে হতে পারে, মানে ভুল হচ্ছে, ওদের ভিতরে ভুল হচ্ছে, স্বতঃস্ফূর্তভাবে হতে পারে, পরিবেশগত ভুল হতে, অথবা কোনো আল্ট্রাভায়োলেট রশ্মি পড়ছে, এক্সরে রশ্মি পড়ছে, গামা রশ্মি, আল্ট্রাভায়োলেট রশ্মি, এক্সরে রশ্মি বা গামা রশ্মি, এইগুলোর কারণে হতে পারে, এইগুলোর কারণে এই ভুলটা হতে পারে। ফলাফল হচ্ছে ঘন ঘন মিউটেশনের ফলে ক্ষতিকর রোগ হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা আসো, তুমি কার সাথে আসছো? আজকে আমি পড়ছি। স্বতঃস্ফূর্তভাবে ভুল প্রতিলিপিকরণ ফলাফল হচ্ছে ঘন ঘন মিউটেশনের ফলে ক্ষতিকর রোগ হওয়ার সম্ভাবনা বাড়ে। ঘন ঘন মিউটেশনের ফলে ক্ষতিকর রোগ হওয়ার সম্ভাবনা বাড়ে। ফলাফল কি? জিন মিউটেশনের কারণ এগুলো তো বললাম, যে এগুলো ছাড়া আল্ট্রাভায়োলেট রশ্মি হতে পারে, এক্সরে রশ্মি হতে পারে, গামা রশ্মি হতে পারে, এগুলোর কারণ হতে পারে। আর এর ফলাফল হচ্ছে ঘন ঘন মিউটেশনের ফলে ক্ষতিকর রোগ হওয়ার সম্ভাবনা বাড়ে। ঘন ঘন মিউটেশনের ফলে এর ক্ষতিকর রোগ হওয়ার সম্ভাবনা বাড়ে। ঘন ঘন যদি মিউটেশন হয় তাহলে কি হতে পারে? ক্ষতিকর যে রোগ, এই রোগ হওয়ার সম্ভাবনা বাড়ে। ঘন ঘন মিউটেশনের ফলে ক্ষতিকর রোগ হওয়ার সম্ভাবনা বাড়ে। কেন্দ্রীয় মতবাদ বা সেন্ট্রাল ডগমা কি? ব্যাখ্যা করুন। কেন্দ্রীয় মতবাদ জিন মিউটেশন গেল, এবার হচ্ছে কেন্দ্রীয় মতবাদ। কেন্দ্রীয় মতবাদ হচ্ছে জীবের বৈশিষ্ট্য স্থানান্তরের প্রভাব, যা DNA থেকে RNA এবং RNA থেকে প্রোটিন তৈরির মাধ্যমে শেষ হয়। কেন্দ্রীয় মতবাদ হচ্ছে জীবের বৈশিষ্ট্য স্থানান্তরের প্রবাহ। এখন যখন কেন্দ্রীয় মতবাদ বলবে, তখন হচ্ছে আমি এটাকে কেন্দ্র করব, অর্থাৎ এইটা হচ্ছে কেন্দ্রীয় মতবাদ। তো যখন আমার কেন্দ্রীয় মতবাদ হচ্ছে এই যে হচ্ছে আমার কেন্দ্র, এটাকে পড়তে হচ্ছে DNA, RNA এবং প্রোটিন। যেমন এখানে বলতেছি DNA, RNA এবং প্রোটিন, এই তিনটের একটা কেন্দ্র। DNA থেকে RNA যাবে, RNA থেকে জীবের বৈশিষ্ট্য স্থানান্তরের প্রবাহ, যা DNA থেকে RNA এবং RNA থেকে প্রোটিন তৈরির মাধ্যমে শেষ হয়। যা হচ্ছে জীবের বৈশিষ্ট্য স্থানান্তরের প্রবাহ, যা DNA থেকে RNA এবং RNA থেকে প্রোটিন তৈরির মাধ্যমে শেষ হয়। জীবের বৈশিষ্ট্য স্থানান্তরের প্রবাহ, এটা হচ্ছে কেন্দ্রীয় মতবাদ। কেন্দ্রীয় মতবাদটা কি? কেন্দ্রীয় মতবাদ DNA থেকে RNA এবং RNA থেকে প্রোটিন সংশ্লেষণের মাধ্যমে প্রোটিন তৈরির মাধ্যমে শেষ হয়। জীবের বৈশিষ্ট্য স্থানান্তরের প্রবাহ, জীবের যে বৈশিষ্ট্য, অর্থাৎ এই প্রভাবটাকেই হচ্ছে কেন্দ্রীয় মতবাদ বলতেছে। এটাকেই কেন্দ্রীয় মতবাদ বলতেছে, এই তিনটেকে কেন্দ্রীয় মতবাদ বলতেছে। DNA থেকে জীবের বৈশিষ্ট্য স্থানান্তরের প্রবাহ, যা DNA থেকে RNA এবং RNA থেকে প্রোটিনের মাধ্যমে শেষ হয়। জীবের বৈশিষ্ট্য স্থানান্তরের প্রবাহ, জীবের যে বৈশিষ্ট্য, এটা হচ্ছে জীবের যে বৈশিষ্ট্য। আচ্ছা, যখন আমি কেন্দ্রীয় মতামতটা পড়ব, এটা হচ্ছে কেন্দ্রীয় মতবাদ।
এইটা এবং এইটা, এই তিনটে, এইটাই হচ্ছে কেন্দ্রীয় মতবাদ। মনে হচ্ছে ডিএনএ থেকে আরএনএ এবং আরএনএ থেকে প্রোটিন তৈরির মাধ্যমে শেষ হয়। জীবের বৈশিষ্ট্য স্থানান্তরের প্রবাহ, কেন্দ্রীয় মতবাদ জীবের বৈশিষ্ট্য স্থানান্তরের প্রবাহ যা ডিএনএ থেকে আরএনএ এবং আরএনএ থেকে প্রোটিন তৈরির মাধ্যমে শেষ হয়। জীবের বৈশিষ্ট্য স্থানান্তরের প্রবাহ, জীবের যে বৈশিষ্ট্য স্থানান্তরের প্রবাহ, জীবের বৈশিষ্ট্য স্থানান্তরের প্রবাহ যা ডিএনএ থেকে আরএনএ এবং আরএনএ থেকে প্রোটিন তৈরির মাধ্যমে শেষ হয়। কেন্দ্রীয় মতবাদ হচ্ছে জীবের কী হবে, এখানে জীবের বৈশিষ্ট্য স্থানান্তরের প্রবাহ, জীবের কেন্দ্রীয় মতবাদ বা সেন্ট্রাল ডগমা হচ্ছে সেন্ট্রাল ডগমা, এইটাই হচ্ছে সেন্ট্রাল ডগমা। কোনটা সেন্ট্রাল ডগমা? সেন্ট্রাল ডগমা হচ্ছে এইটাই হচ্ছে সেন্ট্রাল ডগমা। সেন্ট্রাল ডগমা হচ্ছে এইটা, জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের প্রবাহ। সেন্ট্রাল ডগমা বা কেন্দ্রীয় মতবাদ একটা মতবাদ জীবের বৈশিষ্ট্য স্থানান্তরের, জীবের বৈশিষ্ট্য স্থানান্তরের প্রবাহ, জীবের বৈশিষ্ট্য স্থানান্তরের প্রবাহ যা ডিএনএ থেকে আরএনএতে এবং আরএনএ থেকে প্রোটিন তৈরির মাধ্যমে শেষ হয়। যা ডিএনএ থেকে আরএনএ এবং আরএনএ থেকে ডিএনএ প্রতিবাদের বছরে শেষ হয়। বলছে কেন্দ্রীয় মতবাদের ব্যাখ্যা, ডিএনএ অণু রেপ্লিকেশনের মাধ্যমে আরেক সেট আরএনএ অণু তৈরি হয়। এই যে এটাই ব্যাস, ডিএনএ অণু, এখানে যে ডিএনএ অণু আছে এটা প্রতিলিপিকরণের মাধ্যমে, ডিএনএ অণু, এই যে ডিএনএ অণু এটা প্রতিলিপিকরণের মাধ্যমে আর এক সেট, এখানে ডিএনএ অণু হবে না, ডিএনএ রেপ্লিকেশনের মধ্যে আরেক সেট ডিএনএ দ্বি হেলিক্স অণু, দ্বি হেলিক্স, এটা ডিএনএ দ্বিসূত্রক অণু রেপ্লিকেশনের মাধ্যমে প্রতিলিপিকরণ আরেক সেট ডিএনএ অণু তৈরি করা হচ্ছে। এবার এই ডিএনএ অণু ট্রান্সক্রিপশনের মাধ্যমে আরএনএতে পরিণত হয়, ট্রান্সক্রিপশনের মাধ্যমে আরএনএতে হচ্ছে এবং আরএনএ থেকে কি হচ্ছে ট্রান্সলেশনের মাধ্যমে নির্দিষ্ট ধরনের প্রোটিন তৈরি করে যা নির্দিষ্ট বংশগতির বৈশিষ্ট্য প্রকাশ করে। এটাই হচ্ছে কাহিনী যে আরএনএ অণু ট্রান্সলেশনের মাধ্যমে নির্দিষ্ট ধরনের প্রোটিন তৈরি করে, ট্রান্সলেশনের মাধ্যমে প্রোটিন তৈরি করে। এটাই হচ্ছে কেন্দ্রীয় মতবাদের ব্যাখ্যা যা বংশগতির বৈশিষ্ট্য প্রকাশ করে। মেন্ডেলিজম কি? মেন্ডেলিজম হচ্ছে মেন্ডেলিজম হচ্ছে অস্ট্রিয়ার ধর্মযাজক গ্রেগর জোহান মেন্ডেল মটরশুঁটি নিয়ে গবেষণা করে গবেষণালব্ধ ফলাফলকে দুটি সূত্র আকারে প্রকাশ করে। এই সূত্র দুটি হচ্ছে মেন্ডেলের তত্ত্ব বা মেন্ডেলিজম নামে পরিচিত। অস্ট্রিয়ার ধর্মযাজক জোহান গ্রেগর মেন্ডেল মটরশুঁটি নিয়ে গবেষণা করে গবেষণালব্ধ ফলাফলকে দুটি সূত্র আকারে প্রকাশ করে। এই সূত্র দুটিকে মেন্ডেলের তত্ত্ব বা মেন্ডেলিজম বলতেছে। অর্থাৎ অস্ট্রিয়ার ধর্মযাজক গ্রেগর জোহান মেন্ডেল মটরশুঁটি গাছ নিয়ে গবেষণা করে গবেষণা ফলকে দুটি সূত্রের মাধ্যমে প্রকাশ করে। এই সূত্র দুটিকে মেন্ডেলের তত্ত্ব বা মেন্ডেলিজম বলে নামে পরিচিত। মেন্ডেলের সূত্র দুটি হচ্ছে, প্রথম সূত্র হচ্ছে থিওরি অফ সেপারেশন, অর্থাৎ দুটো আলাদা থাকবে। আরেকটা হচ্ছে স্বাধীন সঞ্চালন তত্ত্ব, অর্থাৎ দ্বিতীয় সূত্র বা স্বাধীন সঞ্চালন তত্ত্ব। এখন প্রথম সূত্রটা কি হচ্ছে? মেন্ডেলের প্রথম সূত্রটা হচ্ছে প্রথম সূত্রটাতে কি বলতেছে? মেন্ডেলের প্রথম মোনোহাইব্রিড ক্রসে, প্রথমে হচ্ছে মোনো, পরেরটা হচ্ছে ডাই। মোনোহাইব্রিড যখন ক্রস করব তখন বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো পরস্পর মিশ্রিত নয় পাশাপাশি অবস্থান করে। এটা হচ্ছে প্রথম সূত্র, হচ্ছে পাশাপাশি অবস্থান করবে। অর্থাৎ মোনোহাইব্রিড ক্রসে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো পরস্পর মিশ্রিত না হয়ে পাশাপাশি অবস্থান করবে। বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো পরস্পর মিশ্রিত না হয়ে পাশাপাশি অবস্থান করে। মোনোহাইব্রিড ক্রসে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো পরস্পর মিশ্রিত না হয়ে পাশাপাশি অবস্থান করে। মোনোহাইব্রিড ক্রসে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো পরস্পর মিশ্রিত না হয়ে পাশাপাশি অবস্থান করে। আর ডাইহাইব্রিড ক্রসে প্রথম বংশধরের প্রকট বৈশিষ্ট্যগুলো প্রকাশিত হবে। এবং ডাইহাইব্রিড ক্রসে এটা হচ্ছে স্বাধীন সঞ্চালন তত্ত্ব, এবং ডাইহাইব্রিড ক্রসে প্রথম বংশধরে প্রকট বৈশিষ্ট্যগুলো প্রকাশিত হবে। দ্বিতীয় সূত্র হচ্ছে স্বাধীনভাবে করা যায় পৃথক ভিন্ন জনকোষ, এখানে এগুলো লেখা যাবে না, মনে থাকবে না, এবং জননকোষ সৃষ্টির মাধ্যমে পরস্পর পৃথক হয়ে ভিন্ন ভিন্ন জনকোষে প্রবেশ করবে। আসলে এটা মনে থাকবে না। এটা হচ্ছে মোনোহাইব্রিড, এটা হচ্ছে ডাইহাইব্রিড। মোনোহাইব্রিড ক্রসে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো পরস্পরের সাথে মিশ্রিত না হয়ে পাশাপাশি অবস্থান করবে। পরস্পরের সাথে একদম মিশে যাবে না, অর্থাৎ পরস্পর পাশাপাশি অবস্থান করবে, মিশে যাবে না। বিপরীত বৈশিষ্ট্যগুলো পরস্পরের সাথে মিশে না গিয়ে পাশাপাশি অবস্থান করবে। এবং ডাইহাইব্রিড
যে ডাইহাইব্রিড ক্রসে প্রথম বংশধরে প্রকট জিনের প্রকট বৈশিষ্ট্যগুলো প্রকাশিত হবে, প্রকট বৈশিষ্ট্যগুলো প্রকাশিত হবে। যদিও অনেক সময় এটা হয় না, এটা নিয়ে দ্বিমত আছে। ডাইহাইব্রিড ক্রসে প্রথম বংশধরের প্রকট বৈশিষ্ট্যগুলো প্রকাশিত হবে, প্রথম বংশধরের প্রকট বৈশিষ্ট্যগুলো প্রকাশিত হবে, প্রথম বংশধরের প্রকট। এবার হচ্ছে মোনোহাইব্রিড ক্রস কি? মোনো মানে একই প্রজাতির, একই ধরনের দুটি কী বলে, দুটি বৈশিষ্ট্যমণ্ডিত দুটি উদ্ভিদের মধ্যে যখন একই প্রজাতি, মোনো মানে একই প্রজাতির একই ধরনের দুইটি উদ্ভিদের ভিতরে যখন ক্রস ঘটানো হয়, উদ্ভিদের মধ্যে ক্রস ঘটানো হয়, যেমন হতে পারে আমি মোনোহাইব্রিড ক্রস। আচ্ছা, আরেকটা হচ্ছে ডাইহাইব্রিড, যখন একই প্রজাতির দুই জোড়া ভিন্ন বৈশিষ্ট্যের একই হাইব্রিডি ক্রস, এখানে মোনোতে এবং ডাইহাইব্রিড, এখানে কি বলতেছে একই প্রজাতির, ওখানেও হচ্ছে একই প্রজাতির। একটা হচ্ছে মোনোহাইব্রিড ক্রসে কী করা হচ্ছে, মোনোহাইব্রিড ক্রসে কী করা হচ্ছে, দুটোই হচ্ছে একই রকম। এটা হচ্ছে একটা লম্বা মটরশুঁটি, এটা হচ্ছে মটরশুঁটি, দুটোই হচ্ছে লম্বা মটরশুঁটি গাছ। এখন আমি এই দুটোর ভিতরে ক্রস ঘটাবো, এটা হচ্ছে মোনোহাইব্রিড। একটা হচ্ছে লম্বা আর একটা হচ্ছে ছোটো, এই দুটোর ভিতরে আমি ঘটাবো, অর্থাৎ একই প্রজাতির কিন্তু ভিন্ন বৈশিষ্ট্য, একই প্রজাতির ভিন্ন বৈশিষ্ট্যের দুটি উদ্ভিদের মধ্যে, এটা হচ্ছে এক জোড়ার ভিতরে, মনোতে হচ্ছে একই প্রজাতির এখানে হচ্ছে দুই জোড়া, এটা হচ্ছে ভিন্ন এক জোড়া, ভিন্ন বৈশিষ্ট্য এক জোড়া, জাস্ট এখানে এক জোড়া, এখানেও তো ভিন্ন বৈশিষ্ট্যের, এখানে এক জোড়া, এখানে হচ্ছে দুই জোড়া, অর্থাৎ মোনোহাইব্রিড হচ্ছে একই প্রজাতির এক জোড়ার ভিতরে, মনে মানে এক জোড়ার ভিতরে কিন্তু ভিন্ন বৈশিষ্ট্যের, এক জোড়ার ভিতরে এদের বৈশিষ্ট্য হবে ভিন্ন প্রজাতির ভিতরে, ভিন্ন বৈশিষ্ট্যের মধ্যে দুটি উদ্ভিদের মধ্যে, অর্থাৎ এই জিনিসটা মনে হতো মোনোহাইব্রিডে, মোনো মানে এক জোড়াতে বৈশিষ্ট্য ভিন্ন, আর ডাইতে হচ্ছে দুই জোড়াতে বৈশিষ্ট্য ভিন্ন কিন্তু প্রজাতি এক। মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম হচ্ছে এইগুলোর হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা। প্রথম সূত্র হচ্ছে পাশাপাশি অবস্থান করবে সমপ্রকটতা এবং হচ্ছে ঘাতক জিন, সমপ্রকটতা ঘাতক জিন, আর এটা হচ্ছে পরিপূরক জিন এবং অ্যাপিস্ট্যাসিস। মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম কি? মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা, সমপ্রকটতা, ঘাতক জিন। আর দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম হচ্ছে পরিপূরক জিন এবং অ্যাপিস্ট্যাসিস জিন। পরিপূরক জিন বা অ্যাপিস্ট্যাসিস হচ্ছে জিন। এইগুলো হচ্ছে মেন্ডেলের সূত্রের যে ব্যতিক্রম। মন্ডলের সূত্রের ব্যতিক্রম যে প্রকট বৈশিষ্ট্যগুলো প্রকাশ পাবে, এখানে প্রকটগুলো বৈশিষ্ট্য পাবে না, তার মানে হচ্ছে অসম্পূর্ণ প্রকট বা সমপ্রকটতা, অসম্পূর্ণ প্রকটতা বা সমপ্রকটতা, বা এখানে হচ্ছে ঘাতক জিন। প্রথম সূত্রের হচ্ছে কি, প্রথম সূত্রেতে অর্থাৎ প্রকট বৈশিষ্ট্য। দ্বিতীয় সূত্রে কী বলতেছে, প্রকট বৈশিষ্ট্যগুলো প্রথম বংশধরে প্রকট বৈশিষ্ট্যগুলো প্রকাশ পাবে, কিন্তু প্রথম সূত্রেতে কী বলতেছে, বিপরীতভাবে উল্টে গিয়ে তারা যে জিনিসটা বলছে সেটা হচ্ছে কি অসম্পূর্ণ প্রকট, সমপ্রকটতা বা ঘাতক জিন, অসম্পূর্ণ প্রকটতা, সমপ্রকটতা বা ঘাতক জিন। আর দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম হচ্ছে এটা হচ্ছে পরিপূরক জিন এবং অ্যাপিস্ট্যাসিস, এই দুটোর ক্ষেত্রে ভিন্ন। মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা, সমপ্রকটতা বা ঘাতক জিন, আর এখানে হচ্ছে পরিপূরক জিন এবং হচ্ছে অ্যাপিস্ট্যাসিস। মনে রাখতে হবে অসম্পূর্ণ প্রকটতা বা সমপ্রকটতা কাকে বলে। মেন্ডেলের সূত্র অনুযায়ী যেখানে প্রকট বৈশিষ্ট্যগুলো সম্পূর্ণ প্রকাশ হওয়ার পরিবর্তে মাঝামাঝি বৈশিষ্ট্য, অর্থাৎ অসম্পূর্ণ অল্প মাঝামাঝি বৈশিষ্ট্য প্রকাশ পায়, তখন তাকে অসম্পূর্ণ প্রকট বলে। এই অসম্পূর্ণ প্রকট ঘটে হচ্ছে কি সন্ধ্যা মালতী ফুলে এটা দেখা গেছে। এবং সমপ্রকটতা বিপরীত বৈশিষ্ট্যের দুটি জিনের মধ্যে যদি কোনোটাই প্রকট না ঘটে, অর্থাৎ সমপ্রকটতা না হয়ে দুটি জিনই সমানভাবে প্রকাশিত হয়, অর্থাৎ আমি যখন সমপ্রকটতা দুটোই সমানভাবে প্রকাশ পেয়েছে, অসম্পূর্ণ প্রকটতাতে একটাও প্রকাশ পায়নি, দুটো কোনো জিনের প্রকট বৈশিষ্ট্য, অর্থাৎ ক্রসের মাধ্যমে সৃষ্ট যে নতুন প্রজাতিতে কোনো বৈশিষ্ট্যর দুটি বৈশিষ্ট্যের কোনোটাই প্রকাশ না পেয়ে, দুটি বৈশিষ্ট্যের কোনোটাই প্রকটভাবে প্রকাশ না পেয়ে দুটো মাঝামাঝিভাবে প্রকাশ পেয়েছে, তখন সেটা হচ্ছে যেমন মনে করো, যেমন আমি একটা মনে করো দিলাম একটা আম গাছে, একটা আম খুব লাল আম হয়, একটা গাছে একদম আমটা একদম পেকে গেলে লাল হয়, আর একটা গাছে আমটা হচ্ছে পেকে গেলেও সবসময় সবুজই থাকে। আমি দুটোর ভিতরে ক্রস ঘটে আমার একটা হলো আমটা হলুদ হয়ে গেল, এটা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা। আরেকটা হচ্ছে সমপ্রকটতা।
আমি এই লাল আম আর এই হলুদ আম দুটোই দিলাম, গাছে দুই ধরনের আমই আসলো। ও লাল আমও হলো, কোনো কিছু কিছু গাছে হচ্ছে কি লাল পেকে গেলে লাল হচ্ছে, কিছু আম হচ্ছে পেকে গেলে হলুদ হচ্ছে। এটা হচ্ছে সমপ্রকটতা, অর্থাৎ দুটো দিয়ে যে ক্রস ঘটালাম দুটো বৈশিষ্ট্য আলাদাভাবে প্রকাশ পাচ্ছে। বিপরীত বৈশিষ্ট্য দুটি জিনের মধ্যে যদি কোনোটাই প্রকট না হয়, দুটি জিনই সমভাবে প্রকাশিত হয়, দুটি জিনই সমানভাবে প্রকাশিত হয়, দুটি জিনিস সমানভাবে প্রকাশিত হয়। আর দুটি জিনিস মাঝামাঝি, যেমন এখানে হলুদ হয়ে গেল, এখানে সমভাবে দুটি জিনিস সমভাবে প্রকাশিত হয়, সেটাই হচ্ছে সমপ্রকটতা। আন্দুলেশিয়ান মোরগ মুরগিতে, আন্দুলেশিয়ান মোরগ মুরগি, একটা সন্ধ্যামালতী ফুল, একটা হচ্ছে আন্দুলেশিয়ান মোরগ মুরগি। এটা হচ্ছে আর্থে হচ্ছে রেস্ট্রিকশন করে ফেলবো, এটা হচ্ছে রেস্ট্রিকশন, আর্থে হচ্ছে রেস্ট্রিকশন, অর্থাৎ কোন রেস্ট্রিকশন? এটা হচ্ছে কাটা রেস্ট্রিকশন, নট রিকম্বিনেন্ট বা অন্য কিছু। আর্থ হচ্ছে রেস্ট্রিকশন। এখন আর্থে হচ্ছে রেস্ট্রিকশন পদ্ধতি আছে, রেস্ট্রিকশন RAPLF। এই পদ্ধতিতে ডিএনএ প্রোফাইলিং করার জন্য প্রথমে জৈবনিক নমুনা নিয়ে তা থেকে রাসায়নিক প্রক্রিয়া ডিএনএ পৃথক করা হয়। তারপর এই ডিএনএ অণুকে রেস্ট্রিকশন এনজাইম দ্বারা কেটে এক্সরে ফিল্মের উপরে স্থাপন করা হয়। এটাই হচ্ছে এর পদ্ধতি। এর সীমাবদ্ধতা হচ্ছে সময় সাপেক্ষ পরীক্ষা। এখন একটা জিনিস হচ্ছে রেস্ট্রিকশনটা এই চ্যাপ্টারে কেন আসবে? এই চ্যাপ্টারে আসছে হচ্ছে রেস্ট্রিকশন কাটবো, কী কাটবো? ডিএনএ খণ্ডায়ন করবো, অর্থাৎ এইটা একটা প্রসেস। রেস্ট্রিকশনের যে প্রসেস, কীভাবে প্রসেস? এটা হচ্ছে এই পদ্ধতিতে ডিএনএ প্রোফাইলিং করার জন্য প্রথমে নমুনা, ডিএনএ প্রোফাইলিং করার জন্য বা এই পদ্ধতিতে প্রথমে জৈবিক নমুনাকে নিয়ে তা থেকে রাসায়নিক প্রক্রিয়ায় ডিএনএ পৃথক করা হয়। যেমন আমি রক্ত নিলাম, রক্ত থেকে হচ্ছে রক্তের কোষকে আলাদা করে তাকে কি করব? ডিএনএকে পৃথক করা হয়। তারপর এই ডিএনএ অণুকে যে আমি ডিএনএকে যে কেটে আমি যে ইলেকট্রোফাইসিস করি, এই কাটাকেই কেটে একটি ইলেকট্রোফাইসিস করে এক্সরে ফিল্মের উপরে স্থাপন করা হয়। এই পদ্ধতিতে প্রথমে আমার যেরকম আমি বলি যে রেস্ট্রিকশনটা আলাদা, এটাকে কেটে আলাদা করতে হবে। যেমন কোনো নমুনাকে নিয়ে নমুনা থেকে ডিএনএ সংগ্রহ করে ডিএনএকে কেটে রেস্ট্রিকশন এনজাইম দ্বারা কেটে ইলেকট্রোফাইসিস করে যে প্রোফাইলিংটি এক্সরে ফিল্মের উপরে স্থাপন করা হয়। এক্সরে ফিল্মের জন্য লেভেল প্রবে যুক্ত করা হয় এই পদ্ধতিতে, অর্থাৎ কাটা হয়। এই জিনিসটা মনে রাখতে হবে, রেস্ট্রিকশন প্রসেসে কাটা হয়। অর্থাৎ প্রসেসটার ভেতরে হচ্ছে প্রথমে জৈবনিক নমুনা নিয়ে তা থেকে রাসায়নিক প্রক্রিয়াকে ডিএনএ পৃথক করা হয়। তারপর এই ডিএনএ অণুকে রেস্ট্রিকশন এনজাইম দ্বারা কেটে এক্সরে ফিল্মের উপরে স্থাপন করা হয়। সীমাবদ্ধতা হচ্ছে সময় সাপেক্ষ পরীক্ষা, এটা একটা সময় সাপেক্ষ পরীক্ষা। ক্রোমোজোম, ডিএনএ এবং জিনের পার্থক্য লিখো। ক্রোমোজোম, ডিএনএ এবং জিনের পার্থক্য লিখো। ক্রোমোজোম, ডিএনএ এবং জিন। ক্রোমোজোমটা হচ্ছে আসলে সংজ্ঞা দিয়ে দিলাম, নিউক্লিয়াস বন্ধনের প্যাটার্ন সূত্রের মতো অংশ। ডিএনএ হচ্ছে নিউক্লিক অ্যাসিডের একটি প্রকারভেদ, জিনের যে বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের ক্ষুদ্রতম অবস্থাকে যেটা নিউক্লিয়াসের ভিতরে অবস্থা, এটা হচ্ছে ক্রোমোজোমের গ্যাস সন্নিহিত অবস্থায় লেখা থাকে। জিনও ক্রোমোজোমের গ্যাস সন্নিহিত অবস্থায় লেখা থাকে। এর প্রকারভেদ দিয়ে দিলাম, আসলে এইভাবে আসার সম্ভাবনা কম, কারণ কি ক্রোমোজোমে জিন ছাড়া অনেক জিনিস থেকে, আর জিনের ভিতরে এগুলো থাকে। এটা হচ্ছে ছোটো অংশ, এগুলো সবগুলোই আসলে মূলত তিনটা এগুলো করে। জেনেটিক ডিসঅর্ডার কি? এখন হচ্ছে জেনেটিক ডিসঅর্ডার হচ্ছে জেনেটিক বিশৃঙ্খলা, জিনের কাঠামোগত পরিবর্তনের ফলে, জাস্ট বিশৃঙ্খলা হবে কাঠামোগত পরিবর্তনের ফলে। জিনের কাঠামোগত পরিবর্তনের ফলে যে অস্বাভাবিক অবস্থার সৃষ্টি হয় তাকে জেনেটিক ডিসঅর্ডার বলে। দ্যাট ইজ কল্ড জেনেটিক ডিসঅর্ডার। এটাকে জেনেটিক ডিসঅর্ডার বলে। জেনেটিক ডিসঅর্ডার কি? এর কারণে অভাবে কী হয়? জিনের কাঠামোগত পরিবর্তনের ফলে যে অস্বাভাবিক অবস্থার সৃষ্টি হয় তাকে জেনেটিক ডিসঅর্ডার বলে। জিনের কাঠামোগত পরিবর্তনের ফলে যে অস্বাভাবিক অবস্থার সৃষ্টি হয় তাকে জেনেটিক ডিসঅর্ডার বলে। যেমন বেস মিউটেশনের কারণে হতে পারে। জেনেটিক ডিসঅর্ডারের কারণ কি? জেনেটিক ডিসঅর্ডার স্বতঃস্ফূর্তভাবে হতে পারে, পরিবেশগত কারণে হতে পারে, বেস মিউটেশনের কারণে হতে পারে। এই তিনটে তো অবশ্যই হচ্ছে। বিভিন্ন রশ্মির কারণে হতে পারে, যেমন আল্ট্রাভায়োলেট রশ্মি, গামা রশ্মি, এক্সরে রশ্মি, এই সকল রশ্মির কারণেও হতে পারে। এগুলো ছাড়া ক্রোমোজোমের কোনো অংশের হ্রাস বৃদ্ধির জন্য হতে পারে, জিনের হ্রাস বৃদ্ধির জন্য হতে পারে, ক্রোমোজোমের সংখ্যা বৃদ্ধি হ্রাসের জন্য হতে পারে। এর অভাবজনিত রোগ কী? অর্থাৎ যখন এর অভাবজনিত জেনেটিক ডিসঅর্ডার যদি হয়, সিক হান্টি ডান্টিক্লিন, এটার মনে রাখতে হবে। সিক হান্টি ডান্টিক্লিন
জেনেটিক ডিসঅর্ডার এর ফলে কি কি রোগ হয়? অভাবজনিত রোগ নাকি জেনেটিক ডিসঅর্ডারের ফলে কি কি রোগ হচ্ছে? আসলে এটার পরে এইটা যে পড়লাম জেনেটিক ডিসঅর্ডার কি, কারণ কি, জেনেটিক ডিসঅর্ডারের ফলে কি কি রোগ হতে পারে, কি কি রোগ হতে পারে। তোমার যদি জেনেটিক হয় তাহলে কি কি রোগ হতে পারে সেটার পর্বতে আগে বলে এটা কত প্রকার, জেনেটিক ডিসঅর্ডার কত প্রকার। যখন জেনেটিক ডিসঅর্ডার পড়বো, এটা হচ্ছে জেনেটিক ডিসঅর্ডার, এইটা হচ্ছে মেন্ডেলিয়ান ডিসঅর্ডার, তারপর হচ্ছে ক্রোমোজাল ডিসঅর্ডার, তারপর মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার, তারপর মাল্টিফ্যাক্টোরিয়াল ডিসঅর্ডার, মেন্ডেলিয়ান ডিসঅর্ডার, ক্রোমোজাল ডিসঅর্ডার, মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার, মাল্টিফ্যাক্টোরিয়াল ডিসঅর্ডারতে ডায়াবেটিস হতে পারে, হৃদরোগ হতে পারে, উচ্চ রক্তচাপ হতে পারে, হাই ব্লাড প্রেশার হতে পারে, এগুলো হচ্ছে মাল্টিফ্যাক্টোরিয়াল ডিসঅর্ডার। মাল্টিকন্ড্রিয়াল ডিসঅর্ডার কিছু নেই, ক্রোমোজাল ডিসঅর্ডার কিছু নেই। মেন্ডেলিয়ান ডিসঅর্ডার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সেক্স ক্রোমোজাল ডিসঅর্ডার, একটা হচ্ছে অটোসোমাল ডিসঅর্ডার, একটা হচ্ছে সেক্স ক্রোমোজাল ডিসঅর্ডার, একটা হচ্ছে অটোসোমাল ডিসঅর্ডার। তাহলে এখানে হচ্ছে চারটা, একটা হচ্ছে মেন্ডেলিয়ান, একটা হচ্ছে ক্রোমোজোমাল, একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াল, একটা হচ্ছে মাল্টিফ্যাক্টোরিয়াল। এখন মেন্ডেলিয়ানকে দুই ভাগে ভাগ করা যাচ্ছে, একটা সেক্স ক্রোমোজাল ডিসঅর্ডার, একটা হচ্ছে অটোসোমাল ডিসঅর্ডার, একটা হচ্ছে সেক্স ক্রোমোজাল ডিসঅর্ডার, একটা হচ্ছে অটোসোমাল ডিসঅর্ডার, একটা হচ্ছে সেক্স ক্রোমোজাল ডিসঅর্ডার, একটা হচ্ছে অটোসোমাল ডিসঅর্ডার। এবার সেক্স ক্রোমোজাল আছে সেক্স লিঙ্ক রেসিসিভ এবং হচ্ছে এক্স লিঙ্ক রেসিসিভ এবং হচ্ছে ওয়াই লিঙ্ক রেসিসিভ। এক্স লিঙ্ক একটা হচ্ছে রেসিসিভ, আর একটা হচ্ছে এক্স লিঙ্ক ডোমিনেন্ট এবং ওয়াই লিঙ্ক ডোমিনেন্ট, আরেকটা হচ্ছে অটোক্রোমোজাল রেসিসিভ, আরেকটা হচ্ছে অটোক্রোমোজাল ডোমিনেন্ট, অটোক্রোমোজাল ডিসঅর্ডার। তাহলে সেক্স ক্রোমোজাল এখান থেকে গেলে দুটো, মেন্ডেলিয়ান আছে দুটো, একটা হচ্ছে সেক্স ক্রোমোজাল ডিসঅর্ডার, একটা অটোসোমাল ক্রোমোজিয়াল ডিসঅর্ডার। অটোসোমাল হচ্ছে রেসিসিভ, আরেকটা হচ্ছে ডোমিনেন্ট। অর্থাৎ রেসিসিভ কোনো হচ্ছে সেক্সের এক্স ওয়াই রেসিসিভ এবং হচ্ছে ডোমিনেন্ট, এইগুলো হচ্ছে জেনেটিক ডিসঅর্ডার চার প্রকার। এবার জেনেটিক ডিসঅর্ডার পরে, অর্থাৎ জেনেটিক যদি ডিসঅর্ডার হয় তাহলে আপনার কী কী রোগ হতে পারে। আপনি জেনেটিক ডিসঅর্ডার পরে আপনার সিকল সেল ডিজিজ হতে পারে, সিকল সেল ডিসঅর্ডার হতে পারে, সিকল সেল ডিজিজ হতে পারে, হান্টিংটন ডিজিজ হতে পারে, ডাউন সিনড্রোম, অর্থাৎ এগুলো কি, হান্টিংটন ডিজিজ হতে পারে, ডাউন সিনড্রোম হতে পারে, টার্নার সিনড্রোম হতে পারে, ক্লিনিফেন্টেরস হতে পারে, থ্যালাইসিমিয়া রোগ হতে পারে। মূলত এখানে আমি পাঁচটা রোগের কথা বলতেছি, সেটা হচ্ছে থ্যালাইসিমিয়া হতে পারে, সিকল সেল ডিজিজ, অভাবজনিত সিক হান্টি ডান্ডি ক্লিন করে, সিক হান্টি ডান্ডি সিকল সেল ডিজিজ। এবার পরীক্ষা আসছে, এটা মনে রাখতে হবে, এটা হচ্ছে মূলত অটোসোমাল ডিজিজের প্রকারভেদ। যাই হোক, এখন আমি মূলত পড়ব কি, যে অভাবজনিত সিকল সেল ডিজিজ, এখানে কি হয়, রক্তের কণিকাগুলো দ্রুত ভেঙে যায়, এতে দ্রুত রক্তকণিকা উৎপন্ন হয় না, ফলে রক্তশূন্যতা দেখা যায়। তারপর হান্টিংটন মস্তিষ্ক, এবার মস্তিষ্ক ঠিকমতো কাজ করে না, ফলে শরীরের ভারসাম্য নষ্ট হয়ে মৃত্যু হতে পারে। ডাউন সিনড্রোম হচ্ছে মানুষ বামন আকৃতির হয়, মানুষ হচ্ছে বামন আকৃতির হয়, এর ফলে কি মানুষ হচ্ছে বামন আকৃতির হয়, টার্নার সিনড্রোম হচ্ছে নারী পূর্ণবয়স্ক স্তন ও জনন অঙ্গের বিকাশ হয় না। ক্লিনিফেল্টারস, তাহলে ডাউন সিনড্রোম, আচ্ছা এর ফলে কি ডাউন সিনড্রোম হতে পারে, মানুষ খাটো হতে পারে। তারপর হচ্ছে টার্নার সিনড্রোম হতে পারে, ক্লিনিফেল্টারস হতে পারে, পুরুষ খাটো কর্কশ কণ্ঠের হয় এবং স্তন বড় হয়ে যায় এরকম। আর টার্নার সিনড্রোম হচ্ছে নারীর পূর্ণ বয়সে